বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র জুম্মার দিনে একটু পরেই আমরা নামাজে চলে যাব, মসজিদে চলে যাব নামাজ পড়তে। জুম্মার সকল বিশ্ববাসীকে পবিত্র আজকের এই জুম্মার দিনে জুম্মা মুবারক এবং সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে এবং সাবেক একজন ছাত্র সংসদের নির্বাচিত ছাত্র নেতা হিসাবে আমি ছোট্ট মানুষ, এত আমাদের দেশপ্রেম আছে। আমি এত বড় কোনো নেতা বা কোনো ধরনের এমন কোনো ব্যক্তি নয় যে আমার কথা সবাই শুনতে হবে। তবে দেশের পরিস্থিতি এবং দেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আমার বিবেকের দায়বদ্ধতা থেকে আমার অভিজ্ঞতার আলোকে আমি কিছু কথা বলতে চাই দেশবাসীকে। আমার কথা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে দেশবাসী তার পক্ষে থাকবে, আর যুক্তিসঙ্গত না হলে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। তারা আমারটা গ্র্যান্টেড করবে না বা আমার কথা শুনবে না। তো আমি একজন বঙ্গবন্ধুর সৈনিক, আওয়ামী লীগের একজন লোক। আমি ছাত্রলীগ করেছি এবং ছাত্র সংসদের একজন নেতা হিসাবে, প্রতিনিধি হিসাবে নির্বাচন করছি। নির্বাচনে আমাকে আপাময় জনসাধারণ, কলেজের ছাত্রছাত্রীরা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচনে সকল ছাত্রছাত্রীরা আমাকে ভোট দিয়েছে বিধায় আমি নির্বাচিত হয়েছিলাম। তারপর থেকে আমি নিজেকে আমার দেশ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসীর জন্য আমি মনে করি আমি দায়বদ্ধতা আছে আমার। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কল্যাণ, শান্তি কামনা করি সবসময়, এবং বিশেষ করে আমাদের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর সহ আমি জেলাবাসীর কল্যাণ কামনা করি। তারপর আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের একজন নাগরিক, আমি ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগরের সকল মানুষের কল্যাণ কামনা করি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের। তবে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি একটা কথা বলবো, আমি আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই। যেহেতু আমার দল এখন কঠিন পরিস্থিতির শিকার বা বাংলাদেশ ছাত্রলীগকেও নিষিদ্ধ ঘোষণা করেছে, তার অর্থ এই নয় যে আমি আওয়ামী লীগের পরিচয় দেব না, ছাত্রলীগের পরিচয় দেব না। হ্যাঁ, ছাত্রলীগ আওয়ামী লীগ আমি পরিচয় দিচ্ছি, এবং আমি ভাই বোন জন্মগতভাবে আমি আওয়ামী লীগ করি, ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ। আমি যখন ছাত্র সংসদের নেতা ছিলাম তখন বাংলাদেশ বিএনপি ক্ষমতায় ছিল, হারুন ভাই মন্ত্রী ছিলেন, এবং হারুন ভাই খুব প্রভাবশালী ব্রাহ্মণবাড়িয়ার একজন নেতা ছিলেন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন সংসদ 5 বারের। ওনার ক্ষমতার আমলেও আমি কোনোদিন দল চেঞ্জ করি নাই। আমি বিরোধী দলের ছিলাম ছাত্র সংসদের সময়। আমি যদি ওই সময় সরকারি দলে যাইতাম, অনেক ছাত্র নেতারা আমাকে প্রস্তাব দিয়েছে ছাত্র দলের, আমাকে সবাই ভালোবাসে, আন্তরিকভাবে আমাকে স্নেহ করে। আমার বড় ভাইরা বিভিন্নভাবে আমাকে ভালো প্রস্তাব দিয়েছিল, চাকরির, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের। কিন্তু আমি কোনোদিন দল চেঞ্জ করে আমি যাইনি। আমি সাধারণ কৃষক শ্রমিক, সাধারণ পরিবার থেকে জন্মগ্রহণ করেও আমি ছাত্র রাজনীতি করেছি। ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে ডিগ্রি পাশ করছি, জগন্নাথে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এডমিশন নিয়েছি, ব্রাহ্মণবাড়িয়া ল কলেজে আমি আইন বিভাগে ছাত্র ছিলাম। বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমরা যুদ্ধ করে জীবনযাপন করছি, কিন্তু কোনো লোভনীয় প্রস্তাব আমাদেরকে কখনো গ্রাস করতে পারেনি। তো বর্তমানে আওয়ামী লীগের পরিস্থিতির জন্য
আমি আওয়ামী লীগকে দায়ী করছি, ছাত্রলীগের এই কঠিন পরিস্থিতির জন্য ছাত্রলীগকে দায়ী করছি। তবে সকল ছাত্রলীগ না, ছাত্রলীগের কিছু একটা অংশ ছাত্রলীগের নীতি আদর্শের বাইরে গিয়ে, শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি, এই আদর্শের বাইরে যারা গিয়েছে তারা ছাত্রলীগকে ধ্বংস করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো জনগণের কল্যাণে কাজ করার জন্যই তারা দল গঠন করেছে, কিন্তু তারা নিজের কল্যাণের জন্য কাজ করেছে, জনগণের কল্যাণ করে নাই। বিদায় আজকে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, জাতীয় পার্টি ধ্বংস হয়েছে। জাতীয় পার্টির ছাত্র সমাজ ছিল, বিএনপি ছিল, বিএনপির যুব দল ছিল, যুব দল ছিল, ছাত্র দল ছিল। আওয়ামী লীগের যেমন আওয়ামী লীগ ছিল, যুবলীগ ছিল, ছাত্রলীগ ছিল, মহিলা আওয়ামী লীগ ছিল, অঙ্গ সহযোগী অনেক সংগঠনের অনেকটি পোস্ট আছে। এই সকল সংগঠনটি কাজ ছিল মানবতার কল্যাণে কাজ করার জন্য এই সংগঠন সৃষ্টি হয়েছিল। আমাদের সংগঠন করার কোনো দরকার ছিল না। সেই সংগঠনগুলো যেমন বঙ্গবন্ধুর আদর্শে বঙ্গবন্ধুর যে রাজনীতি সংগঠন করেছিলেন, বা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কিন্তু এই নৌকার প্রতীকটা কিন্তু আসলে আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধুর না, শেখ হাসিনার না। এটা যারা সারা বাংলাদেশের 64টা জেলার লোক যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ ভাই বোন আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে লালন করেছে এবং আওয়ামী লীগ সংগঠন মানুষের কল্যাণের পক্ষে কাজ করার জন্য সংগঠন সৃষ্টি হয়েছিল, যারা এই সংগঠন সৃষ্টি করেছে এবং 64টা জেলার যারা আওয়ামী লীগ মনে প্রাণে করে অঙ্গ সংগঠন, আওয়ামী লীগ অঙ্গ সংগঠন, তারা আওয়ামী লীগের মালিক। বিএনপির মালিক কিন্তু তারেক জিয়া এবং খালেদা জিয়া না। বিএনপির মালিকও সারা বাংলাদেশের 64টা জেলার যারা দেশপ্রেমিক বিএনপি করে এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যারা, এরা বিএনপির মালিক। জাতীয় পার্টি এরশাদ গঠন করতে পারে, কিন্তু এরশাদ জাতীয় পার্টির মালিক না। এরশাদের সেই সংগঠনের পক্ষে আস্থা হয়েই জাতীয় পার্টি এবং ছাত্র সমাজ গঠন করেছে এই বাংলাদেশের মানুষ কল্যাণের পক্ষে। যখন এটা অকল্যাণে গেছে, এটা ধ্বংস হয়ে গেছে। বিএনপি অকল্যাণে গেছে, ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ অকল্যাণে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। আনালে বঙ্গবন্ধুর হাতে করা সংগঠন, যে সংগঠন 2008 সালের পর থেকে 4বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এট এ টাইমে 3টা টার্ম উনি প্রধানমন্ত্রিত্ব করছে, কিন্তু বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন এবং 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের রক্তে অর্জিত সেই স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদ বাংলাদেশের মানুষকে 100% পৌঁছে দিতে পারেনি। এবং উনি আমরা বলি উনি ডাইনামিক লিডারশিপ বা উনি অনেক বিশ্বনেত্রী, সেই যাই হোক, উনি এই বাংলাদেশ আওয়ামী লীগকে 15 বছর শাসন করার পরে বাংলাদেশের আওয়ামী লীগের যে দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের লিডাররা আছে, নেতা আছে, এমপি মন্ত্রীরা আছে, তাদেরকে উনি কন্ট্রোল করতে পারে নাই এবং প্রশাসনকে উনি কন্ট্রোল করতে পারে নাই। আমি শুধু আওয়ামী লীগ এবং দলীয় নেতা কর্মীদেরকে আমি দোষ দেব না, প্রশাসন এটার জন্য দায়ী। প্রশাসনরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সরকারি দলের নেতা এবং যারা মন্ত্রী মিনিস্টার আছে তাদেরকে ডাইভার্ট করে, তাদেরকে বিভিন্নভাবে অন্যায় কাজ করাইতে তারা শিখায় এবং তারা সম্পৃক্ত থাকে এবং দায়ভার নিতে হয় সরকারি দলগুলাকে। আর সরকারি দলের বা বিভিন্ন রাজনৈতিক দলের মন্ত্রী এমপিরা সবচেয়ে বড় নষ্ট এবং তাদের সাজা হওয়া উচিত, কারণ তারা কমিটমেন্ট দিয়ে আসছে নির্বাচন ইস্তেহারে যে আমরা জনগণের কল্যাণে কাজ করব। তারা সম্পত্তির সকল তথ্য 100% দিয়েছে। তারপরে দেখা গেছে 5 বছর পরে তাদের সম্পত্তির 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 10 গুণ হয়েছে, কিন্তু জনগণের কোনো উন্নয়ন তারা করতে পারে নাই। তারা নিজের ব্যক্তির স্বার্থ করেছে, নিজের পারিবারিক উন্নয়ন করেছে এবং দলেরও কোনো উন্নয়ন করতে পারে নাই, জনগণের কোনো কল্যাণ করতে তারা পারে নাই। তার জন্য আইন অনুযায়ী প্রত্যেকটা রাজনৈতিক নেতা, আমি শুধু আওয়ামী লীগ বলবো না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামিক যত দল আছে, সব দলের আয় ব্যয় এবং প্রত্যেকটা নাগরিক, 18 কোটি বাংলাদেশের 18 কোটি নাগরিকেরই এখন মাথা পিছু আয় ব্যয় নির্ধারণ করা সরকারের এখন নৈতিক দায়িত্ব। সাধারণ মানুষও যে কারাপশন করে না, ওইটা কোনো কথা না। সাধারণ মানুষও অন্যায় করে, তারাও ভুল সিদ্ধান্ত দেয়। আর তাদের ভুল সিদ্ধান্তের কারণে এই মন্ত্রী এমপিরা আজকে এই চাটুকারিতার কারণে মন্ত্রী এমপিরা নষ্ট হয়েছে। আর মন্ত্রী এমপিরা চাটুকারিতার কারণে প্রশাসন নষ্ট হয়েছে। তো প্রশাসন, ব্যবসায়িক, রাজনীতিবিদ, সাধারণ জনগণ প্রত্যেকের, বাংলাদেশের 18 কোটি মানুষের এখন নৈতিক দায়িত্ব এবং যারা গভর্নমেন্ট আছে সরকারের দায়িত্ব যে তাদের প্রত্যেকের ট্যাক্স ফাইল, আয় ব্যয় হিসাব বাংলাদেশ সরকারকে দিতে হবে। বাংলাদেশের জন্য 18 কোটি মানুষের জনগণের কাছে প্রত্যেকের কাছে দায়বদ্ধতা দিতে থাকতে হবে এবং কেউ কাজ করবে সঠিকভাবে আর কেউ অন্যায় করবে এটা করা যাবে না। এবং বাংলাদেশের 100% 18 কোটি হোক 20 কোটি মানুষ হোক, প্রত্যেকের কাছে দায়বদ্ধতা থাকতে হবে।
এবং যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন, যারা প্রধান উপদেষ্টা সহ যারা আছেন, তাদেরকেও প্রথম আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদের সম্পত্তি, তাদের পারিবারিক, তাদের যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের ট্যাক্স ফাইলের আওতায় নিয়ে আসতে হবে, জবাবদিহিতা নিয়ে আসতে হবে। কেউই আইনের বাইরে না, আইনের বাইরে কেউ না, আমি আপনি কেউ আইনের বাইরে নাই। বিশ্বে আজকে আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। অনেকেরই ধারণা যে ট্রাম্প, আর ট্রাম্প কি, আমি যদি সঠিকভাবে নিয়ম কানুন মাইনা চলি, ট্রাম্প তো আমেরিকার প্রেসিডেন্ট। আর আমেরিকার আইন আরেকটা একটু ভিন্নতা। আমেরিকার প্রেসিডেন্ট ইচ্ছা করলে কারোর উপর কোনো স্টেমুলা চালাতে পারবে না অন্যায়ভাবে। এবং বিরোধী দল সরকারি দল দুজনে মিললেই জনগণের যেটা 100% কল্যাণ হয়, এটাই আমেরিকার শুরু থেকে শেষ পর্যন্ত এটাই বাস্তবায়ন হয়। আমেরিকার কোন যে আমেরিকা আওয়ামী লীগ যদি মনে করে বাংলাদেশ যে আমেরিকার ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে আওয়ামী লীগের ক্ষমতা দিয়ে দিব, আওয়ামী লীগ যা খুশি তা করবো, না, তা হবে না। হ্যাঁ, আওয়ামী লীগের উপরে যেন কোনো অন্যায় অবিচার করা না হয়, সংখ্যালঘুদের প্রতি যেন কোনো অন্যায় অবিচার না করা হয়, তার জন্য ট্রাম্প ভূমিকা রাখবে। কিন্তু তারও তো এই না কোন সরকারি কোন দলকে উনি অন্যায়ভাবে কোনো কিছু করে দিতে পারবো, এটা হলো ভুল ধারণা। এটা সবটি 100% ভুল ধারণা। এই ভুল থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আমার দেশ, আমি আমার দেশ শাসন করব, আমার দেশের মানুষের নিরাপত্তা দিব, মানুষের কল্যাণ করব। আমার দেশে সবাই ফ্লো করবে, এক দেশ আরেক দেশে সবাই ফ্লো করে। জাতিসংঘ আজকে আছে, জাতিসংঘের কাজটা কি? জাতিসংঘের কাজ হলো বিশ্বের কোন রাষ্ট্র যেন অন্য রাষ্ট্রের উপরে বল প্রয়োগ না করে, অন্যায়ভাবে তার অধিকারের উপরে হস্তক্ষেপ না করে, এবং সেটা জাতিসংঘ দেখে। কতটুকু দেখতে পারতেছে জানি না, কিন্তু অনেক দেশের উপরে অন্যায়ভাবে যুদ্ধ চলতেছে, বিভিন্ন মানুষের উপরে অবিচার করে জাতিসংঘ কিন্তু তারও সঠিক হিসাব নিকাশ করতে পারে না। জাতিসংঘ যদি সত্যিকার অর্থে 100% বাস্তবায়ন করে, কোন রাষ্ট্রই তা অন্যায়ভাবে আরেক রাষ্ট্রের উপর হস্তক্ষেপ করতে পারবে না। হস্তক্ষেপ করলে আইন অনুযায়ী জাতিসংঘে বিচার করবে যে ওই রাষ্ট্রে কেন করছে। আজকে মুসলমানের উপর অন্যায় অত্যাচার হইলে মুসলমানরাও ঠিক হইতে হবে, আবার মুসলমানের উপর অন্যরা কেন অন্যায় অবিচার করবে, তার জন্য মুসলমানদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে এবং জাতিসংঘ সেটার বিচার করবে। সে মুসলমান না, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, রিজন ইজ নো প্রবলেম, দিস ইজ নো ম্যাটার। আমি কোন ধর্ম করি এটা দেখার বিষয় না। আমি জাতিসংঘ হিসাবে প্রত্যেক পৃথিবীর সকল মানুষের এবং সকল রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া হলো জাতিসংঘের দায়িত্ব। তেমনি বাংলাদেশে যারা গভর্নমেন্টে থাকে, তারা দল মত নির্বিশেষে তারা নিরপেক্ষ থাকে না। তারা যে কোনো সরকার গভর্নমেন্ট ক্ষমতা যাওয়ার পরেই তাদের আখের গুছাতে চেষ্টা করে, মন্ত্রী এমপিদের ক্ষমতা প্রয়োগ করতে শুরু করে, তার পক্ষের মানুষকে সে এস্টাবলিশ করে। সে যদি কোনো কোয়ালিটি না থাকে, তার কোনো গ্রহণযোগ্যতা না থাকে, তাকে এস্টাবলিশ করতে চেষ্টা করে, এবং তার মতের বাইরের একটা লোক যদি ভালো দলের একটা কর্মী হয়, সৎ আদর্শবান হয়, তাকে ধ্বংস করার চেষ্টা করে, তার জনপ্রিয়তাকে হাইড করার চেষ্টা করে। এটা অনেক মন্ত্রী এমপিরা বাংলাদেশে করে আসছে। এই জন্য আমি বলবো, বাংলাদেশের 1971-এর পর থেকে এই পর্যন্ত যত মন্ত্রী মিনিস্টার বাইচা আছে, এমপিরা, তাদের আইবেই নতুন করে ট্যাক্স ফাইলের আওতায় আনা হোক। তারাও যারা বিএনপির অনেক মন্ত্রী এমপিরা আছে, কোটি কোটি টাকা কামাইছে, তাদেরকেও এই অন্যায় দুর্নীতির হিসাবে তাদেরকেও স্বীকৃতি দিতে হবে। আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রীরা এখনো বাকি আছে, পর্দার আড়ালে আছে, অন্যায়কারী, দুষ্কৃতকারী, বিভিন্ন দলের সময় বিভিন্ন দলের সাথে লিয়াজু মেনটেন করে অপকর্ম করছে, তাদেরও বিচার হোক আমরা বলবো। কিন্তু বাংলাদেশের 64টা জেলায় যারা অসহায়, নিরীহ, দেশপ্রেমিক দল করে, তাদের উপরে আমি অনুরোধ করব বাংলাদেশের সরকারকে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে, আপনারাও কিন্তু ন্যায় বিচার না করলে আপনাদেরকে কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে বাংলাদেশের জনগণ। সেটা কিন্তু বাংলাদেশের জনগণ কাউকে কিন্তু অন্যায় করতে দেয় না, তারা সহ্য করে, কিন্তু তারা কিন্তু এক সময় ধরে। যেমন আজকে আওয়ামী লীগ 15 বছর করছে, তাদেরকে ধরছে, বিএনপির ধরছে, জাতীয় পার্টির ধরছে, আপনাদের কিন্তু আরো কঠিন ভাবে ধরবে। সেই সীমা আপনারা লঙ্ঘন করবেন না। আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারাও ক্ষমতাচ্যুত হন, এটা আমি কিন্তু চাই না। আমি মনে প্রাণে বলছি, আমি একজন বঙ্গবন্ধু সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের লোক, আমিও চাই না যে আপনারা ক্ষমতাচ্যুত হন। আমরা চাই আপনারা দীর্ঘমেয়াদী করেন, যদিও বা আপনারা অবৈধ, অগণতান্ত্রিক এবং অনির্বাচিত, তারপরে যদি দেশের কোন পরিস্থিতির শিকার আপনারা ক্ষমতায় গেছেন, কিন্তু আপনার জনগণের 100% উপকার করতে হবে। জনগণের যদি 100% নিরপেক্ষতা থেকে আপনারা জনগণের কল্যাণ করেন। যেমন আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করতে গিয়া 15 দিন ফারিতে আসছে না, ক্ষমতাচ্যুত হয়েছে। কিন্তু আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা আওয়ামী লীগ, ছাত্রলীগকে ব্যান করতে যাচ্ছেন। আপনারা কিন্তু সেইটা মনে রাখতে হবে যে কারো জনপ্রিয়তা, কারো দল
ব্যান করার ক্ষমতা না। খেয়ে দলের মধ্যে খারাপ ভালো থাকতে পারে, যারা খারাপ আছে আপনি তাদের বিচার করেন। ছাত্রলীগে যারা আছে, যুবলীগ আছে, মহিলা আওয়ামী লীগ আছে, যারা অন্যায় করে দেশ বিরোধী, তারা অন্যায় করে যারা কোনো দলের লোক না, তারা দেশ বিরোধী লোক, তারা দেশের শত্রু, জাতির শত্রু, তারা আওয়ামী লীগের শত্রু। যারা আওয়ামী লীগের ক্ষতি করছে, আওয়ামী লীগের এই নষ্টামি করছে, এরা আওয়ামী লীগের শত্রু। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের বাইরে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করছে, ছাত্রলীগকে আপনারা অবাঞ্ছিত নবা বা অবাঞ্ছিত অথবা আইনগতভাবে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন না। বাংলা কোন দলকে কোনো দল করা যায় না, এবং করলে এটা অন্যায় করা হইলো, তাদের উপরে অবিচার এবং জেলাসি করা হইলো। এটা না কইরা ছাত্রলীগের এমন কোন নেতা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে, যারা অবৈধ ছাত্র, যারা অরেগুলার, সকল বিশ্ববিদ্যালয়ের কোন হলে অরেগুলার কোন ছাত্রলীগ না, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র যত ছাত্র বলতে কোন জিনিস অরেগুলার কোন ছাত্র কোন হলে অবস্থান করতে পারবে না। বাংলাদেশের একটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে ছাত্র দল, ছাত্রলীগ, বিভিন্ন ছাত্র সমাজ, ছাত্র শিবির, তারা অরেগুলার হয়ে দীর্ঘদিন তারা বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করে বিভিন্ন ধরনের স্মাগলার, চাঁদা, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং তবদির করে বিভিন্নভাবে রাষ্ট্রের ক্ষতি করে। এটাকে কঠিন হস্তে দমন করতে হবে। যারা রেগুলার ছাত্র, তারা একমাত্র, তারা গরিব ধনী কোনো মন্ত্রী, এমপি, সচিব, এসপি, ডিসির লোক শুধু বিশ্ববিদ্যালয়ের হলে থাকবে, এটাও ঠিক না। একমাত্র যারা ঢাকা শহরে থাকার কোনো জায়গা নাই, ঢাকা শহরে তারা অবস্থান করার কোনো জায়গা নাই, তারা গরিব, অসহায়, ভালো মেধাবী ছাত্র, কিন্তু তাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে। আইন, বাংলাদেশের সকল মন্ত্রী, মিনিস্টাররা, সরকারের আইন সব ঠিক আছে, কিন্তু বাস্তবায়ন নাই। বাস্তবায়ন হচ্ছে সব অনিয়ম, কিন্তু এমনি সব জনগণের পক্ষে আইন সব করতেছে, সব হইতেছে, কিন্তু বাস্তবায়নের সময় শুধু মোটা লোক দেখে আমরা তারা বলি যে তেল্লা মাথায় তেল ডালে। কিন্তু বাস্তবতা সকল বিশ্ববিদ্যালয় একমাত্র যারা ঢাকা শহরে থাকার কোনো নির্দিষ্ট কোনো বাড়ি নাই, ঢাকা শহরে যাদের বাড়ি আছে, যাদের জায়গা আছে, অবস্থান আছে, থাকার মতো বসবাস করার জায়গা আছে, তারা কোনো বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পারবে না। শুধু ঢাকার বাইরে যারা আছে, যাদের ঢাকার থেকে অনেক দূরের থেকে আসতে ক্লাস করতে তাদের সমস্যা হবে, এমন সব ছাত্ররা শুধু ছাত্র হলে অবস্থান করতে পারবে। ইরেগুলার কোন ছাত্র বিশ্ববিদ্যালয়ের কোনো হলে অবস্থান করতে পারবে না। সে আবার ছাত্র দলের হোক, ছাত্রলীগের হোক, আর ছাত্র শিবিরের হোক, আর যে কোনো ছাত্র সংগঠনের লোক হোক না কেন, তারা ছাত্র আর ছাত্র কোনো নেতারা কোনো অবস্থান করতে পারবে না এই ছাত্রদের এই বিশ্ববিদ্যালয়ের হলে। এই তারা হলে অবস্থান করে চাঁদাবাজি, সন্ত্রাসী, ক্রিমিনালি, ছিনতাই, সব সাথে এইগুলা জড়িত। এটা বলার অপেক্ষা রাখে না। একটা ছাত্র 2 বছর 4 বছরে তার কোর্স শেষ হওয়ার কথা, সে 10 বছর 15 বছর থেকে আনা একটা আস্তানা করে। ছাত্র লীগ বলেন, আর ছাত্র দল বলেন, আর ছাত্র শিবির বলেন, ছাত্র এবং ছাত্রীরা উভয় জড়িত। ছাত্রীরাও এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছে এই সন্ত্রাসীর সাথে। তো এটাকে কঠিনভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়গুলা হলো একটা রাষ্ট্রের মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা রাষ্ট্রের মেরুদণ্ড হলো ছাত্র। বিশ্ববিদ্যালয়গুলা তারা একমাত্র প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু আমাদের দেশে এইটার থেকে বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, যারা ছাত্র সংগঠন আছে, তারা দলের প্রতি অন্ধ হয়েন না। যারা দলের প্রতি যুগে যুগে অন্ধ হয়েছে, এই দলগুলা ধ্বংস হয়েছে। যেমন আজকে আওয়ামী লীগ যারা করছে, কতলা নষ্ট লোক আওয়ামী লীগের ঢুকিয়া এই আওয়ামী লীগের উলুধুনি দিছে, শেখ হাসিনা খুশি হইয়া 15 বছরের দলটা ধ্বংস করছে, বঙ্গবন্ধুকে কলঙ্কিত করছে। এগুলো হইলো চাটুকার। এটি একবার আওয়ামী লীগ ক্ষমতা শেষ হইব, আবার বিএনপির সাথে লিয়াজো করবো, আবার বিএনপির হাইয়া শেষ করে আবার জাতীয় পার্টির সাথে লিয়াজো করবো। জাতীয় পার্টি শেষ হইলে আবার এর আগে আবার বর করবো জামাত শিবির, আবার যদি এখন জামাত শিবির ভালো অবস্থানে, আবার ইসলামিক দলগুলাতে ঢুকে ওই দলটারে ধ্বংস করে দিব। ভালো মানুষ, আমি কোয়ালিটির উপরে আমি বিশ্বাসী, আমি কোয়ান্টিটির উপরে বিশ্বাসী না। কোয়ালিটি 5টা মানুষ যথেষ্ট। আর সংখ্যা 100 লোক এটা সব বন্ডামি, হায়া লুইটা সব ধ্বংস করে চলে যাবে। কিন্তু আমি ফাউন্ডেশন নাই, ফাউন্ডেশন নষ্ট করে লাইছে, গুনে খাইয়া ফেলাইছে আওয়ামী লীগরে। এই জন্য সব ঘর বাইঙ্গা সুরমার হয়ে গেছে। মন্ত্রী মিনিস্টার, উপজেলা, জেলা পর্যায়ে কোন মন্ত্রী মিনিস্টার দেশ ত্যাগ করছে। সব কেন ত্যাগ করছে? সবটি 2 নাম্বারই করছে। সবটি ক্ষমতার আধিপত্য দেখাইছে। সন্ত্রাসী, লুট তরাজ কইরা ব্যাংক, বিমা, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সহ এটার সাথে সম্পৃক্ত, সবটি লুটটা পাইটা খাইছে। কিন্তু দোষ পড়ছে না আওয়ামী লীগের, বিএনপির দোষ হয়েছে।
জাতীয় পার্টি ধ্বংস হয়েছে, কিন্তু আমলারা ঠিক আছে। আমার একটা মানে অনুরোধ যে আমলারা আগে ধরতে হবে। প্রত্যেকটা মন্ত্রণালয় সুর আছে। একটা মন্ত্রণালয়ের ফিউন 10টা বাড়ি ঢাকা শহরে কিভাবে করে? যেমন রাজুক গণপূর্ত বিভাগ, এটা হলো ঢাকা শহরের বাংলাদেশের জায়গা জমিগুলা নিয়ন্ত্রণ করে গণপূর্ত বিভাগ এবং রাজুক। এই রাজুক গণপূর্ত বিভাগের মধ্যে ফিউন আছে, 10টা বাড়ি আছে, কিন্তু দেখা গেছে একটা লোক ঢাকার বাইরে তার ছেলে মেয়ে 4-5টা লেখাপড়া করে, তার ঢাকা শহরে 100 টাকা নাই, তাকে কিন্তু সুযোগ সুবিধা। রাজুকের জায়গাটা কে পাবে? যারা ঢাকাতে কোনো অবস্থান নাই। মন্ত্রী সচিবের কিসের রাজুকের জায়গার দরকার? মন্ত্রী সচিব তো এমনি কোটি কোটি টাকার মালিক, হেরার 5-6টা বাড়ি ফ্ল্যাট, হেরা অনেক কিছু করে রাখছে। হেরা আবার হেরা ছেলে মেয়ে বউ বাচ্চা, হেরার আত্মীয় স্বজন নিয়ে ঢাকা শহর হেরা বুক করে তৈরি রাখছে। এগুলার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শুধু এটা আওয়ামী লীগ সবার জন্য, এটা বর্তমান উপদেষ্টা যারা আছেন তারাও এইগুলোর সাথে সম্পৃক্ত হলে তারাও মরবে। তারাও দরকার। প্রবাসীর কথা বলি আমরা সবাই, আজকে যেমন বলি আমরা প্রবাসী, আজকে প্রায় 1,50,00,000 বা অলমোস্ট 2 কোটি প্রবাসী বিভিন্ন দেশে ছড়ায় ছিটায় আছে। তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। কিন্তু প্রবাসীরা কেন আজকে দেশ ত্যাগ করছে? তারা ফ্যামিলি, মা বা ভাই বোন আত্মীয় স্বজন, এই তাদের সমাজ রাষ্ট্র ত্যাগ করে বিদেশে আসে। এটা কেউ ইচ্ছা করে। আমি আমেরিকা থাকলেও পৃথিবীর সবচেয়ে পরাভূত শক্তি রাষ্ট্র হইল আমেরিকা। আমেরিকাও যারা থাকে এরাও কিন্তু দেশ প্রেম আছে তাদের, তারা দেশে যাইতে চায়, কিন্তু তারা কি করবে? দেশে যায় তো কোনো লাভ নাই, দেশে কাজ নাই, কর্ম নাই, ব্যবস্থা নাই, মানুষের সমাজের শান্তি নাই, সমাজের নিরাপত্তা নাই, জেলার মধ্যে নিরাপত্তা নাই, উপজেলার নিরাপত্তা নাই, বিভাগীয় ঢাকা হেডকোয়ার্টারে মানুষের কোনো নিরাপত্তা নাই, জালমানি নিরাপত্তা নেই। বাংলাদেশের মানুষ আগে কি করতো? বিভিন্ন দেশের টাকা ফাটাই বাংলাদেশে বাড়ি গাড়ি করতো। এখন বাংলাদেশের বাড়ি গাড়ি সব বিক্রি করে মানে সারা বিদেশে নিয়ে আসতে হচ্ছে। কারণটা কি? বাংলাদেশে কোনো সরকার কোনো জনগণের বা প্রবাসীদের কোনো গ্রান্টার দিতেছে না, তাদেরকে জানমালের নিরাপত্তা দিতেছে না। তাহলে তারা আমরা বিদেশ থেকে টাকা ইনভেস্ট করে দেশের মধ্যে বাড়ি গাড়ি করে লাভটা কি? জায়গা জমি করে তারা তো কোনো তারা বুক করতে পারতেছে না, তারা হ্যাঁ অবস্থান করতে পারতেছে না, তাদের জানমালের নিরাপত্তা নাই। তাহলে আমি কেন দেশে ইনভেস্ট করব? প্রবাসীরা দেশে তখন ইনভেস্ট করবে যখন তারা দেশকে 100% দেশের সরকার জনগণের নিরাপত্তা দিবে, প্রবাসীদের নিরাপত্তা দিবে। প্রবাসীরা এত কষ্ট করে, প্রবাসী যারা থাকে এরা বুঝে। আর তারা দেশে বসে বসে এমপি মন্ত্রী সচিব হয়েছে, এটা প্রবাসীরা কাজ করতে গেলে, কোনো সরকারি ডিপার্টমেন্টে কাজ করতে গেলে তাদের গন্ডারের চামড়া হয়ে গেছে। এবং আজকে যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিশ্বের বিভিন্ন দেশে কনসুলার জেনারেল অথবা রাষ্ট্রদূত হিসাবে আছেন, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, গন্ডারের চামড়া থাকলে আপনারা 3 মাসের বেশি কোনো 3 মাস অথবা সর্বোচ্চ 6 মাস যদি ওই রাষ্ট্রের সাধারণ জনগণের কাগজপত্র এবং তাদের অধিকার 100% বাস্তবায়ন করতে না পারে, তাহলে এরে উদ্যোগে আবার বাংলাদেশে নিয়ে তারে চাকরিচ্যুত করা হোক। তার কারণ গন্ডারের চামড়া হয়ে গেলে সে কিন্তু ভালো মন্দ কুস্তা বুঝে না, সে শুধু সেও চিনে তার চেয়ার, তার ক্ষমতা, তার পাওয়ার দেখায়। সে যে জনগণের সার্ভেন্ট, জনগণের চাকর, জনগণের কাজটা করার জন্য তাকে দেশের বিভিন্ন রাষ্ট্রে তাকে কনসুলার জেনারেলের অফিসে যত কর্মকর্তা কর্মচারী আছে, রাষ্ট্রদূত যতগুলো আছে বাংলাদেশের, আমি শুধু বাংলাদেশের কথাই বলবো, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে, তাদের প্রত্যেকের গন্ডারের চামড়া হয়ে গেছে। প্রবাসে কত কষ্ট করে মানুষ একটা কাগজপত্রের জন্য। এই কনসুলার জেনারেল এবং যারা রাষ্ট্রদূত, তাদের দায়িত্ব হলো তার রাষ্ট্রের জনগণ কখন কোন জায়গায় কি কষ্ট করতেছে তাকে লোক লাগাইয়া তাকে কিভাবে তার অফিসে আইসা তার কাগজটা সহজে করতে পারবে সেই মেসেজটা তার দেওয়া দরকার। আর তাদের কাছে আসলে তাদের কাছে কোনো তথ্যই পায় না, তারা তথ্য দিতে চায় না। তারা তথ্যটা দিব ওইটাই তারা দেখছে একটু বিরক্ত বোধ করে। অনেকে আছে যারা শিক্ষিত না, অনেক কিছু কাগজপত্র তারা বুঝে না, তারা যদি আইসা কোনো একটা মেসেজ চায়, কোন একটা তথ্য জানতে চায়, তারা অফিস থেকে তথ্য দেয় না। তারা বলে অনলাইনে জানে নাই, এই জায়গা সেই জায়গা। অনলাইন বলতে অনলাইনে গেলে সে তথ্য বিচারে পায় না, অনলাইনও সঠিক কোনো তথ্য দেয় না। তারা একবার করলে 4বার ভুল করে, এবং দিতে গেলে কম্পিউটারও ভুল করে। অনলাইনে বিভিন্ন ডাটাগুলোর মধ্যে আছে যে অনেকে যারা এক্সপার্ট লোক স্যার এরাও করবে না, এটা অফিস থেকে করে দিতে হবে। প্রত্যেকটা বাংলাদেশের যতটা কনসুলার জেনারেল অফিস আছে এবং যতটা রাষ্ট্রদূত আছে, প্রত্যেকটা অফিসে ওই দেশের আমার বাংলাদেশের নাগরিকদের কাজগুলা তারা অফিসে বৈশা করে দেবে। তাদেরকে কেন বেতন দেওয়া হচ্ছে? তাদের জন্য আলাদা 10টা কম্পিউটার দেওয়া হবে, এই 10 জন লোক বৈশা থেকে তাদের 100% নির্ভুল কাগজ করে দেবে। আর ভুল হইলে এই যাদের জন্য কনসুলার জেনারেল অফিস এবং প্লাস রাষ্ট্রদূত দায়ী থাকবে। আমার সেই রাষ্ট্রদূত থাকার কোন দরকার নেই। জনগণের ট্যাক্সের পয়সা তুমি রাষ্ট্রদূত হইবে, আর তুমি মাতবুরি করে কবে আমি রাষ্ট্রদূত হইছি।
তুমি কার পয়সা রাষ্ট্রদূত হইছো? কার টাকা তুমি বুক করতেছো? কার 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 ট্যাক্সের পয়সা তোমার বেতন নিচ্ছ এবং শান-শৌকত বুক করছো? এবং বাংলাদেশে যারা উপদেষ্টা মন্ডলী আছেন এবং সচিব সহ বলি আমি, প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হলো সচিব। সচিবদেরকে আমরা বলছি আপনারা গন্ডারের চামড়া হয়ে গেছে, আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু দেশপ্রেম আপনাদের মধ্যে নাই। আপনারা একমাত্র দুর্নীতির প্রধান শাস্তি পাইতে গেলে সচিবরা পাইতে হবে আগে। কারণ সচিব যদি অন্যায় না করে, মন্ত্রী এমপির বাদের ক্ষমতা নাই অন্যায় করার লেগে। মন্ত্রী এমপি কখনো কোনো মন্ত্রণালয়ে সে কোনো কাজ বাস্তবায়ন করতে পারে না যৎকাল সচিব এবং সচিবের মন্ত্রণালয় কোনো কাজ না করে মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কোনো কিছু করার ক্ষমতা নেই। একমাত্র প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব হলো সবচেয়ে শক্তিশালী লোক। সচিব যদি সব থাকে আর তার সাথে সকল জেলা পর্যায়ে ডিসিএসপি সহ সব কন্ট্রোলে সচিবের, এবং প্রত্যেকটা মন্ত্রণালয় কন্ট্রোল করে সচিবরা। এই সচিব যদি কয় যে আমি মন্ত্রী অন্যায় করলে আমি তার কথা শুনতাম না, একবার যদি অন্যায় করে মন্ত্রী, পরের দিন আপনি তারা ফাত্তি দিয়েন না, ওই মন্ত্রী ওই উপদেষ্টারা ফাত্তা দিয়েন না, তুই দেখবে হ্যাঁ বুঝবো যে আরে আমি তো অন্যায় আবদার করছি। এই অন্যায় আবদার করার কারণে ডিসিএসপি, টিউনো ওসি কেউ মূল্যায়ন করেন না মন্ত্রী এমপি বা জনপ্রতিনিধিরা। হেরা যখন দুর্নীতি করবো, বিএনপি নেতা কইবা আওয়ামী লীগ নেতারা হুদুদি মামলা ফাঁসাই দেন, আপনি তারা পরের দিন মূল্যায়ন করেন না। আওয়ামী লীগের নেতা এমপি কইছে যে আপনি বিএনপি জামা শিবিরের মুখ নেতারা জেল দিয়ে দেন, আপনি কথা শুনবেন কেন? আমি ওসি শুনবো না, এসপি শুনবো না, ডিসি শুনবো না, সচিব শুনবো না, তুই তো অন্যায় কেউ করতে পারে না। অন্যায়টা কিভাবে হয়? আমি কথাটা আমি বুঝতে পারি না। আমি কি ভুল করতেছি নাকি যাদের উদ্দেশ্যে বলতেছি তারা ভুল করতেছি এটা আমি বুঝি না। আমি ছোট্ট মানুষ, আমি এত উচ্চ শিক্ষা শিক্ষিত না, আমি এত কোনো মেধাবীও না, কিন্তু কোন জায়গায় অন্যায় হয় আমি বলতেছি। আমি জনগণের ট্যাক্সের পয়সা বেতন নেই, আমি জনগণের চাকর, জনগণের সার্ভেন্ট, কিন্তু আমি আবার এই জনগণের ফিসে মারতাছি। তো এটা কোন দেশ? এই আইন কার লাগে বাস্তবায়ন হয়? কি হয় এটা আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। আজকে যে মেধাবী ছাত্ররা আন্দোলন করছে, এই দেশের মানুষের যে আওয়ামী লীগ 15 বছর মানুষের বাক স্বাধীনতা বন্ধ করতেছে, মানুষের স্ট্রিম রোলার চালাইতেছে, আমার দেশের জনগণ যদি বাংলাদেশের সরকার যারা আছে তাদের বিরুদ্ধে কথা বললে তাদের চাকরি চলে যায়, তাদেরকে জেলে যেতে হয়, তাদেরকে বাক স্বাধীনতা না থাকলে, আওয়ামী লীগ তো বড় সন্ত্রাসী ওখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করতেছেন। এবং শেখ হাসিনা অন্যায় করছে, আমি শেখ হাসিনার পক্ষে। শেখ হাসিনা অন্যায় করছে, আওয়ামী লীগ অন্যায় করছে, মন্ত্রী সব জেলা হারাইছেন, আরো বাকি যারা আছে সব জেল দেন। জেল দিয়ে একটা বাংলাদেশে একটা আইন হোক যে হ্যাঁ অন্যায় করে কেউ বাঁচতে পারতো না। শুধু এটা আওয়ামী লীগের জন্য প্রযোজ্য না, এটা সকল দলের জন্য প্রযোজ্য। যারা সাবেক বিএনপির বড় বড় মন্ত্রী এমপি আসিল, ব্যবসায়িক আসিল এবং জাতীয় পার্টি ছিল, এগুলোর আইন জেল ঢোকান, এগুলো জেলের আইনের বাইরে না। জামা শিবিরেরও সম্পদের হিসাব করেন সব, তারাও কি করতেছে। আমি বলবো না শুধু আওয়ামী লীগ, সবাই করেন, করলে তাইলে আপনারা নিরপেক্ষ সরকার হবেন, জনগণের সকল রাষ্ট্রের জনগণ আপনাদেরকে সমর্থন করবে। আর ইউনূস সরকার যে বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, আপনি যে উপদেষ্টা মন্ডলী নিয়ে আপনি সরকার দেশ পরিচালনা করছেন, আপনারা দেশের জন্য কি বুঝাইছেন যে আপনারা মেধা এবং দেশের কল্যাণ করবেন, জনগণের 100% বাক স্বাধীনতা, মানুষের অধিকার বাস্তবায়ন করার লাগে তো আপনারা বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকার বানাইছে। তো আপনারা বানাই যদি আবার জেল, জুলুম, অন্যায়, অবিচার, জুলুম, ইদল হিদল ব্যান করতে শুরু করেন, আর আমাদের ছোট্ট বাইরে 2-4 জন নাহিদ, আসিফ, যারা জীবনে ছাত্রদের যে তারা শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা সমাপ্ত তারা করতে পারে নাই, তারপরও বাংলার মানুষ আপনারা কিন্তু জনপ্রতিনিধি, ছাত্রদের পক্ষ থেকে জনপ্রতিনিধিত্ব করতেছেন। আপনারা উল্টাপাল্টা করে দেশের জনগণের ছাত্ররে মায়ের বুক খালি করাবেন, উল্টাপাল্টা কথা কয়ে ক্ষমতা থাকার জন্য, এই দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। বাংলাদেশে অন্যায়ভাবে যতটা ছাত্র মারা যাবে বা মারা গেছে, এই ছাত্রদের কিন্তু হত্যার আসামি আপনারা হবেন। আর আওয়ামী লীগের আমল, আওয়ামী লীগ যে অন্যায় করে সেটা কারো হত্যা করে থাকে, সঠিক তদন্তের মাধ্যমে সে যে অন্যায়ের সাথে জড়িত, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মন্ত্রী এমপি যারা তাদেরকে ওই হত্যার আসামি করেন, আমার কোনো এই ব্যাপারে কোনো আপত্তি নাই। আর যারা ইসলামিক দলগুলো আছেন উস্কানি দিয়া যাদেরকে এই ইসলামিক ছাত্র, এই যে আমাদের কোমলমতি মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা উস্কানি দিয়ে দিতেছেন নিজেদের ক্ষমতার লোভে, নিজেদের ফায়দা লুটার জন্য, এই যে ছাত্র ভাইরা মরতেছে, মার বুক খালি হইতেছে, আমাদের দেশের মানুষ সহজ সরল, তারা মনে করি ইসলামিক ভাবে কেউ ডাক দিছে, অন্যায়ের প্রতিবাদ করছে, আমরা ছেলে মেয়েদেরকে বিলাই দিতেছি রাস্তার মধ্যে, রাজপথে, কিন্তু আমরা ছেলেদেরকে নিয়ে যায় তারা ব্যবসা করতেছে। এটা আওয়ামী লীগও করছে,
বিএনপি করছে, জাতীয় পার্টি করতেছে, বর্তমান ইসলামিক দলগুলো করতেছে। ইসলামিক দলগুলো কিন্তু ভালো না। বড় বড় লিডাররা তারা বড় বড় বক্তব্য দেয়, হেরা কিন্তু কোন রাজপথের সামনে থাকে না। মাদ্রাসা ছাত্ররা মরে আর তারা এটা নিয়ে ফায়দা লুটে। এগুলা বন্ধ করতে হবে। মাদ্রাসা ছাত্র যা মারা যাবে অন্যায় ভাবে, এটার জন্য মাদ্রাসার ইসলামিক ছাত্র দল, ছাত্র শিবির এরা হত্যার দায়ভার গ্রহণ করবে। আওয়ামী লীগেরও নেতারা যারা আওয়ামী লীগের পক্ষে আন্দোলন করার লাগে ডাক দিবে, যে এই ছাত্রলীগের, যুবলীগের বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা মারা যাবে, তাদের ফ্যামিলি সরাসরি আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এটার জন্য উস্কানি দিবে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যেকটা থানা এবং 64টা জেলার কোর্টের মধ্যে সাবমিট করার জন্য আমি অনুরোধ করব। তাই দেশের দুষ্কৃতকারীরা এবং কুচক্র রাজনীতিবিদদের মুখোশ খুলে দেব, তারা আর দুর্নীতি করবে না। এই জন্য দরকার এখানে বাংলাদেশে যে ইসলামিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আরো যত অঙ্গ সহযোগী যে নতুন দল হয়েছে ছাত্রদের এবং গণ অধিকার পরিষদ সহ যারা উস্কানি দিয়া দেশের মানুষের জানমালের নিরাপত্তা নষ্ট করবে এবং ছাত্রদেরকে মারা এবং সাধারণ জনগণ মরবে, এই মরার জন্য পুরা দায়িত্ব ওই দলের হেরাও নিতে হইব। তা বলে আওয়ামী লীগের আমলে আপনার মামলার আশা আপনার উস্কানি দিয়ে দিবেন, মারবো, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা হালে মার্ডার কেসের আসামি দিবেন, তা হবে না। তা মানতে এটার জন্য দায়বদ্ধতা যারা উস্কানি দিবে তারাও ওই মার্ডার কেসের আসামি হিসাবে চিহ্নিত হবে। প্রত্যেকটা থানা এবং প্রত্যেকটা জেলা পর্যায়ে কুড়ে আইন দুইটা দিক দিয়ে করেন। থানা তো না শুনে আইনে করেন, কুড়ে মামলা করেন ওই নেতারার বিরুদ্ধে। কোন নেতারার বিরুদ্ধে? যারা উস্কানি দাতা, জামাত শিবির, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ এবং নতুন যে জাগরণ ছাত্ররা যেই সংগঠন করছে, এই ছাত্ররা নামে মামলা দিবেন। যে মায়ের বুক খালি হবে, মারা যদি সঠিক থাকেন। আপনারা মনে করেন না যে ইসলামিক দলগুলো ডাক দিছে, আন্দোলন ডাক দিছে, ছাত্ররা ডাক দিচ্ছে, আপনারা ছেলে মেয়েরা রাস্তায় বিলাই দিবেন। আপনারা ছেলেদের সাথে প্রতারণা করতেছেন। এই কোমলমতি ছেলেদেরকে আপনারা বাইর করে দিতেছেন, আর তারা মরতেছে, হাত নাই পাও নাই। অনেক হাজার হাজার ছেলে ছাত্রছাত্রীরা হাত নাই পা নাই, মাদ্রাসা ছাত্র ভাইদের এরা হলো কোমলমতি ছাত্ররা, এরা ইসলামকে বিশ্বাস করে বাংলাদেশের অধিকার আদায়ের পক্ষে, তারা এটা সত্য, কিন্তু তারা তো ভুল পথে যেতেছে। যারা অধিকার আদায়ের পক্ষে উস্কানি দিতেছে তারা হইলো ক্ষমতার লোভী, তারা নিজের পছন্দ বার করতে চায়, তারা ক্ষমতা দেখাতে চায়। ইসলামিক দল বলেন আর রাজনৈতিক দল বলেন, আমরা যুগে যুগে দেখে আসছি। অনেক ছাত্রলীগের নেতাকর্মী একসময় মারা গেছে, আওয়ামী লীগের কোন মন্ত্রী, এমপি, মিনিস্টার তাদের পরিবারের কোনো দায়িত্ব নেয় নাই। কিন্তু হ্যাঁ, ইসলামিক দলগুলো একটা বলতে হবে, তাদের দোষগুলো আমরা বলবো, তাদের গুণগুলো বলবো। ইসলামিক দলগুলোর মধ্যে একটা জিনিস আমরা দেখতে পাই যে তাদের কোন নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হলে তার পরিবারের দায়ভার তারা বহন করে, তাদেরকে 100% সাপোর্ট করে অর্থনৈতিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, তাদের যত চিকিৎসার ক্ষেত্রে যে কোনো ধরনের হেরা লাইবিলিটি তাদের পক্ষে নেই। এটা একটা গুণ। কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে এত বছর তারা শাসন করছে, কোন ত্যাগী ছাত্র নেতা, আওয়ামী লীগের লোক মারা গেলে তার ফ্যামিলির দায়ভার বা তাকে কোনো অর্থনৈতিকভাবে বা তার দলীয়ভাবে তার পরিবারের কোনো বার্ডেন তারা নেই। কিন্তু নেওয়াটা বড় কথা না। যখন জামাত ইসলামরা যেটা বহন করে, তার অর্থই না যে সব জামাত শিবিরের পক্ষে গিয়ে সেটা তারা আন্দোলন করে মারা যাবেন, তাদেরকে টাকা দিব, ফ্যামিলি তারা এস্টাবলিশ হবে, এটার জন্য কিন্তু কেউ মরতে দেন না। কারণ আমরা অনুরোধ করবো আপনারা সচেতন হন, দেশপ্রেম হন। আইন বাংলাদেশের আইন আছে, বাস্তবায়ন নাই। বড় বড় সচিবরা বড় বড় পিএইচডি ডিগ্রি নিয়ে আইসে, পিএইচডি করে বিদেশ থেকে আইসে, বাংলাদেশে আইসে জনগণের ট্যাক্সের পয়সা পিএইচডি করে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আয়া কোনো বাস্তবায়ন নাই। পিএইচডি করার অর্থ কি? হোয়াট ইজ দিস পিএইচডি মিনিংস? পিএইচডি মিনিংস হলে যে মন্ত্রণালয়ের সচিব, ডিসিএসপিরা পিএইচডি করে আইব, বাইরের থেকে ট্রেনিং করে আইব, তারা দেশের জনগণের 100% নিরাপত্তা দিব, জনগণের অধিকার বাস্তবায়ন করার জন্য তারা পিএইচডি করতে যায়। জনগণের ট্যাক্সের পয়সা তারা বাইরে গিয়ে সেটা তারা ট্রেনিং করে আসে, আর ট্রেনিং করে গিয়ে সেটা তারা একটা সংবর্ধনা নেয়, আর তারা চেয়ারটা বড় করে, আর দুর্নীতি কেমন আরো বেশি করে টাকা পয়সা কামাবো এই চিন্তা করে। পিএইচডি করার ট্রেনিং করার অর্থ হলো এই যে আমার দেশের জনগণ, আমি যদি ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসিএসপি হই, টিউনো হই, ওসি হই, আমি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাগরিকদের 100% নিরাপত্তা দিব। ডিসিএসপির কাম হলো সারা জেলার দায়িত্বে, আর ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব হলো তার উপজেলার মধ্যে যেন কোনো মানুষ কষ্ট না করে, আইনের বিষয়ে, কোনো অধিকারের বিষয়ে, কোনো ধরনের। এবং যারা সিভিল সার্জন আছে, উপজেলা টিএসএ আছে, তাদের কাজ হলো আমার উপজেলা যেন একটা মানুষ চিকিৎসার অভাবে না মরে। আমার ওসির দায়িত্ব থাকবো
আমার উপজেলা যেন কোনো মানুষ আইনের সহযোগিতার দ্বারা করার জন্য তার প্রতি যেন অবিচার না হয়, তাকে যেন কোনো চুরি ডাকাতি রাস্তায় চিন্তা না করতে পারে, তার জানমালের নিরাপত্তা সহ প্রত্যেকটা দায়িত্ব হলো ওসি সাহেবের। টিউনু সাহেবের দায়িত্ব হলো পুরো উপজেলার যত উন্নয়নমূলক কাজ আছে সবগুলা দেখা, উন্নয়ন এবং প্রশাসনিক সব এইভাবে একটার সাথে একটা টেক করে দেওয়া আছে। কিন্তু তারা সব ঠিক আছে, নিজের শান শোকত আরাম আয়ে সব বুক করে, কিন্তু জনগণের কল্যাণের জন্য তার চেয়ার, তার বেতন, তার সুযোগ সুবিধা, গাড়ি বাড়ি সব এই জনগণের কোনো কল্যাণের ক্ষেত্রে গেলে আর এটার কোনো বাস্তবায়ন নেই। এই হলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আমি বলবো জনপ্রশাসন মাননীয় উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব সহ এ টু জেড এই জনপ্রশাসন মন্ত্রণালয় একমাত্র প্রশাসনকে টেক কেয়ার করে। এই জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা শক্তিশালী প্রশাসন দরকার। সচিব সৎ হইতেইব, সচিবের সাথে যা আছে সব সৎ হইতেইব, 64টা জেলার ডিসিএসপি সৎ হইতেইব, ইউনু সৎ হইতেইব, উপজেলার প্রত্যেকটা থানার ওসি সৎ হইতেইব। আওয়ামী লীগের নেতা কথা কইলে আপনার কথা শোনা দরকার নাই, অন্যায় কথা কইলে টিউনুর দরকার নাই, তুষামতি করার থানার ওসিরও দরকার নাই। আওয়ামী লীগের নেতা কইলে, বিএনপির নেতা কইলে, জাতীয় পার্টির নেতা কইলে, জামাত শিবিরের নেতা কইলে, জামাত শিবিরের নেতারা এখন মাতবরি বেশি শুরু করে দিচ্ছে, বা বিএনপির আপনারা আমার বিএনপির আমার ভাই, আপনারা আমার জেলার উপজেলার লোক, আপনারা আমরা শ্রদ্ধা করি, তারও তো এটা না আপনারা যে কোনো আপনার ভাই আশেপাশের লোকদের জেলাস করবে। আপনারা আওয়ামী লীগও জেলাস করছে, আওয়ামী লীগ জেলাস করছে, আপনারা যদি আবার জেলাস করেন তাহলে তো ঘুরে ঘুরে হইলো ভাই। আপনারা একটা জায়গাত আসেন যে হ্যাঁ আমরা আর অন্যায় করতে দিব না। আওয়ামী লীগ করছে আবার বিএনপি করবেন, বিএনপি করবে আবার আওয়ামী লীগ আইবা আরো বেশি করে করবো, তাহলে দেশে আর সাধারণ জনগণের কোনো জানমালের নিরাপত্তা রইল আর আপনারা বিএনপি যাইবা, আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগ যাবে, জামাত ইসলাম করবেন, আর জনগণ এইভাবে পিছিয়ে মরতেছে সারা বাংলাদেশের। একমাত্র জনগণের কেউ কোনো নিরাপত্তা দেয় না বাংলাদেশে, একমাত্র সাধারণ জনগণ বোকা, তাদেরকে যুগে 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 ধ্বংস করতেছে এই রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা জন্ম হয়েছিল, নেতারা জন্ম হয়েছিল যে নেতারা কি লেগে আমার উপজেলা চেয়ারম্যানের দরকার, কি জন্য আমার এমপির দরকার, আমার কথাটা, আমার উপজেলার কথাটা সংসদে গিয়া কথা বলবে, আমার রাস্তাঘাট বাস্তবায়ন করবে, মন্ত্রণালয়গুলো চালাবে। তারা গিয়া জনগণের অধিকার সব করে মাইরা লুটটা ফিটে হাইয়া কোটি কোটি টাকা কামাইতেছে। একটা এমপি হবলা তার হবল তা 1 কোটি টাকা সম্পদ থাকে না, 5 বছর পরে তার 50 কোটি টাকা সম্পদ, হ্যাঁ তো জেল দিতেই হইব, জেল না দিলে তো এই সম্পদ সে কোথায় পাইলো, তার বেতন ভাতা কত, তার সুযোগ সুবিধা কত, তার বোর নামে 5টা 7টা ফ্ল্যাট থাকবো, 10টা 12টা বাড়ি থাকবো, তার ছেলের নামে থাকবো, ছেলের বোর নামে থাকবো, ফুতের নামে থাকবো, ফুতের বোর নামে থাকবো, বিয়ের নামে থাকবো, বিয়ের নামে থাকবো, এগুলো কোথায় থেকে সম্পদ পাইছে? এটা তো সব জনগণের সম্পদ। এই জনগণের সম্পদ যারা এইভাবে করছে, সে যেই হোক, তাদেরকে যেহেতু বাংলাদেশে একটা অভিযান চলছে, সংস্কার চলছে, 100% সংস্কার দরকার। কারণ ওখানে আদামাদা সংস্কার হইলে আবার দেশে আরো অরাজকতা সৃষ্টি হবে। এখন 100% সংস্কার করতে হইব। আরো কটা চুরগুলো আছে, ব্যবসায়িকরাও ধরতে হইব, আমলারাও ধরতে হবে, রাজনীতিবিদরাও ধরতে হবে, এবং সাধারণ জনগণ যারা এইভাবে লুটতে পাইতে খাইছে, পর্দার আড়ালে আছে, তাদেরকেও চিহ্নিত করে ধরতে হবে। এবং এই দেশের যে মাফিয়া ডন এবং দুর্নীতি যারা করে এরা খুব শক্তিশালী। এই সিন্ডিকেটটা, এটা একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙতে পারলে বাজার নিয়ন্ত্রণে আসে পড়বে, সন্ত্রাসী কমে যাবে গা, নিয়োগ বাণিজ্য কমে যাবে গা, দুর্নীতি কমবে এবং দেশের মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে আরামে বসবাস করতে পারবে। তবে আগে সিন্ডিকেট ভাঙতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, প্রত্যেকটা মন্ত্রণালয় সংস্কার করতে হবে, এবং বর্তমান উপদেষ্টারা দেশ ও জাতির কাছে আপনারা মাফ চান, যে আমরা ক্ষমা চাই, দেশ ও জাতির কাছে আমরা অনেক ভালো করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করতেছে, অনেক মানুষ মারা গেছে, এটার জন্য আমরা দেশবাসীর কাছে ইনুস সাহেব সরকার, ইনুস সাহেব প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা সাথে যারা সম্পৃক্ত আছে সবাই দেশ ও জাতির কাছে মাফ চান। মাফ চাই এখন যে আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে আপনাদের দায়িত্ব পালন করতেছি, আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতেছেন। আপনারা ভোটের অধিকার এবং সৎ লোক যেন নির্বাচিত হইতে পারে, কোনো ধরনের সন্ত্রাসী, আমলা, ব্যবসায়িক নির্বাচিত হয়ে সংসদে না যাইতে পারে, পবিত্র সংসদ পবিত্র থাকার জন্য যা কিছু করার তা জরুরি ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে জরুরি ভিত্তিতে সংস্কারের কার্যক্রম পরিচালনা করার জন্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রয় ক্ষমতার মধ্যে নেওয়ার জন্য অনুরোধ করছি। এবং বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট
জো বাইডেন ছিল এবং কমলা হ্যারিসও নির্বাচনে অংশগ্রহণ করছে এবং ট্রাম্প নির্বাচিত হয়েছে। ট্রাম্প নির্বাচিত হওয়ার একটাই আশা প্রকাশ করি, আমি ব্যক্তিগত অভিমত বলছি যে আমি বাংলাদেশ আমেরিকার একজন রেসিডেন্টশিপ হিসাবে আমি বসবাস করছি আমার পরিবার নিয়ে। আমরা মনে করি বর্তমানে বাংলাদেশের বা বিশ্ব যে বাজার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আমেরিকাতে আমি কোনোদিন দেখি নাই 5 টাকার জিনিস 10 টাকা হয়ে যেতে। অনেক জিনিসের দাম অনেক দ্রুতিতে বাইরে গেছে। এটা আমেরিকাতে 1 সেন্ট বাড়লে, আগে 1টা সেন্ট বাড়লে এটার জন্য জবাবদিহিতা করতে গেছে ব্যবসায়ীরা সব। কিন্তু এমন একটা বিশ্ব যুদ্ধ সবকিছু মিলাইয়া এমন একটা অবস্থা গেছে, কন্ট্রোলিং নাই, কারো কন্ট্রোলের বাইরে সব চলে গেছে, যে যেভাবে খুশি এইভাবে চালাচ্ছে। কিন্তু আশা করি এই ট্রাম্প সরকারের মাধ্যমে বাজারজাত বিশ্ব যুদ্ধ সহ সকল অনৈতিক কাজ বন্ধ হবে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে বিশ্ব যে ব্যবসা বাণিজ্য, এবং বিশ্বের যত যুদ্ধ আছে যুদ্ধগুলো বন্ধ হয়ে গেলে মানুষের যোগাযোগ ব্যবস্থাটা আরো ত্বরান্বিত হয়ে যাবে। বিশ্ব এক শান্তির বার্তা নিয়ে আসতে পারে যদি মানুষ যে আশা করে ট্রাম্পকে প্রেসিডেন্ট বানাইছে, ট্রাম্প যদি সে আশা মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায় এবং বিশ্ব শান্তির লক্ষ্যে ট্রাম্প যে কমিটমেন্ট দিয়েছে নির্বাচনের আগে তা যদি 100% বাস্তবায়ন করে, বিশ্ব একটা শান্তির চলে আসবে অল্প কিছুদিনের মধ্যেই। আর বাংলাদেশের যারা এখন রাষ্ট্রের দায়িত্ব আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, প্রতিহিংসা জেলাসি এগুলা বন্ধ করেন। এগুলা বন্ধ করে জাতির কাছে মাফ চান। মাফ চায় জাতি, বাংলাদেশের এই জাতিকে বলেন, জাতির উদ্দেশ্যে বক্তৃতা বলেন আপনারা আমাদেরকে কিছুদিন সময় দেন। এবং মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করব, আপনি আওয়ামী লীগের নির্বাচিত বা আওয়ামী লীগের এমপিদের বা সকল বাংলাদেশের সকল এমপিদের জনগণের বুটে নির্বাচিত এমপিদের বুটে আপনি নির্বাচিত মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, আপনি 100% ফেয়ার হয়ে যান এবং ন্যায় নীতি কথা বলেন এবং বাংলাদেশের রাষ্ট্রের মালিক আপনি, রাষ্ট্রপতি আপনি, বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষে কথা বলেন। আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলা দরকার নাই, বিএনপির পক্ষে কথা বলার না, জামাত শিবিরের পক্ষে কথা বলার দরকার নাই, আপনার কাউকে তাবেদারি করার দরকার নাই। আপনি রাষ্ট্রপতি হিসাবে আপনার স্টিম রুলার আপনি চালায় যান সুন্দরভাবে। স্টিম রুলার না, আপনি জনগণের কল্যাণে জনগণের অধিকার বাস্তবায়ন পক্ষে বলেন। উপদেষ্টারে, আর্মি, বিডিআর, র্যাব এবং সেনাবাহিনী প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব সবকিছু নিয়ন্ত্রণের চালিকা শক্তি হলো আপনি, মহামান্য রাষ্ট্রপতি। আপনি যদি লড়বড়ট করেন তাহলে হবে না, আপনি স্ট্রিক্টলি হইতে হবে। আপনি সৎ থাকলে আপনি স্ট্রিক্ট হলে কোনো সমস্যা নাই। আপনি যদি কারো তাবেদারি করেন, আপনি 2 নাম্বারই করেন, মনের মধ্যে একটা মুখে একটা, তাহলে তো আপনাকে মানুষ চাইবো না। কিন্তু আপনি এমন কাজ করেন যে বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষের রাষ্ট্রপতি আপনি। উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর যারা তারা কোনো সমস্যা না, কারণ আপনি হইল জনগণের প্রতিনিধিত্ব করতেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব আপনি করতেছেন। আপনি নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, আপনি কারো কথা শুনবেন না। আমি ছোট্ট মানুষ একটা বলতে গেছি, আমি আপনার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, আমি মনে করি আপনি 100% সৎ হইয়া আগামী যতদিন 5 বছর 1929 সাল পর্যন্ত আপনার ক্ষমতা আছে, এই ক্ষমতাটা আপনি সঠিকভাবে প্রয়োগ করেন দেশ ও জাতির কল্যাণে। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে আপনি কাজ করে দেন। আপনার পক্ষে বাংলাদেশের 18 কোটি মানুষ আছে, কিন্তু আপনি 100% জনগণের কল্যাণ করতে হবে। আপনি কোনো আওয়ামী লীগের শেখ হাসিনার কথা শোনার দরকার নাই, খালেদা জিয়ার কথা শোনা নাই, জিএম কাদেরের কথা শোনার দরকার নাই, জামাত ইসলামের কথা শোনার দরকার নাই, ছাত্রদের কথা শোনার দরকার নাই। ছাত্ররা সঠিক 100% রাইট বলে তাদের কথা শুনেন। ছাত্ররা একসময় করছে আন্দোলন, কিন্তু তারা জেলাসি করলে তাদের কথা শোনার দরকার নাই, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। এবং সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, র্যাবের প্রধান, আইজিপি, ডিআইজি যত বাহিনী আছে তাদেরকেও যারা অন্যায় করবো, কোনো ছাত্ররা, তাদেরও কোনো ছাত্র হয়েছে দিকে তারা অন্যায় করবে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের ব্যবস্থা করেন। এবং পুলিশ প্রশাসন, আর্মি টার্মি যা আছে সব, এবং আর্মি, পুলিশ, বিডিআর সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যান আপনারা, কিন্তু কারোর অবিচার করবেন না, অন্যায় করবেন না। আপনারা যেন কেউ চাঁদাবাজি না করতে পারে, সন্ত্রাসী না করতে পারে, রোডের মধ্যে কোনো মালামালের উপরে চাঁদাবাজি না করে এবং বাজার যাতে বাড়াইতে না পারে, কোনো গুডাউনে যেন মাল স্তূপ করে না রাখতে পারে ব্যবসায়ীরা। এগুলা হইলো আর্মি, পুলিশ, বিডিআর এখন দেখা দরকার। কারণ বাংলাদেশে এখন কঠিন কাল চলতেছে। আর্মির
সেনাবাহিনীর প্রধান দায়িত্ব সারা বাংলাদেশে সেনাবাহিনী সব জায়গা জায়গা দিয়া দিলে বাংলাদেশের দুর্নীতি একটা সহনীয় পর্যায়ে চলে আসবে। তাই যেহেতু আর্মি না অন্তর্বর্তীকালীন সরকার, আর্মি যেহেতু নাইম হয়ে গেছে, আর্মির কলঙ্ক যেন না হয়। আর্মির প্রতি এদেশের মানুষের আস্থা আছে, পুলিশের উপরে আস্থা আছে, বিডিআর আস্থা আছে, কিছু পুলিশের উপরে মানুষের আস্থা উঠতে গেছে। আওয়ামী লীগের কথা হচ্ছে, বিএনপি নেতার কথা হচ্ছে, মন্ত্রীর কথা হচ্ছে, সচিবরা কথা হচ্ছে, তারা চাটুকারিতা করছে, যে তারা তাদের নিজের গায়ে নিজে কলঙ্কিত মাখছে। পুলিশ হলেও সবচেয়ে জনগণের কাছের বন্ধু। এই পুলিশ আজকে কলঙ্কিত হয়েছে তাদের লোভের কারণে। তারা কেন মন্ত্রীর কথা শুনবে? তারা কেন সচিবের কথা অন্যায় করলে শুনবে? সচিব যদি বলে যে তুমি একটা ভালো মানুষ চাই না জেলে ঢুকাই দো, এই কথা ওসি কেন শুনবে? এসপি কেন শুনবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কেন শুনবে? যদি ওসি না পারো তুমি এসপিরে জানাও যে আমার উপরে এমপি সাহেব অন্যায় করতেছে, একটা ভালো মানুষকে ধরে আনার জন্য আমাকে উনি বল প্রয়োগ করতেছে। ওসি সাহেব এসপিরে জানাও, এসপি সাহেব তুমি ডিআইজি রে জানাও, ডিআইজি জানাইবো উনার প্রধান রে, যে আইজিপি রে জানাবো, আইজিবি না পারলে আইজিবি সচিব রে জানাইবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র সচিব না পারলে স্বরাষ্ট্র মন্ত্রী রে জানাইবো। আর স্বরাষ্ট্র মন্ত্রী যদি দুর্নীতি করতো তাহলে তো আর কোনো কথা নাই, তখন এটা প্রেসিডেন্টের কাছে যাইতে হবে, প্রেসিডেন্ট পর্যন্ত যাইতে হবে। তুমি যদি সৎ থাকো তুমি সেই লড়াই করো। এগুলা এখন আমি অনুরোধ করব যে আওয়ামী লীগ তো ধ্বংস হইসই, আওয়ামী লীগের থেকে জন্য আমি বলবো না সবাই ধ্বংস হন। এই দেশটা দেশের মানুষের কল্যাণে, বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণে এই দেশটা একটা জায়গায় আসতে হবে। সবাই ভুল করবো, আরেকজনের বিচার করবো, আর জনগণের পিছা মারবো। এই যে আজকে বাংলাদেশের যে অবস্থা, এতে কারা কষ্ট করতেছে? এই বাংলাদেশের আপাময় জনসাধারণ কষ্ট করতেছে। এরা বিএনপির, এরা আওয়ামী লীগের, এরা জাতীয় পার্টির, এরা জামাত শিবিরের, এরা জামাত ইসলামের, গণ অধিকার পরিষদের, এরা সব করতেছে। কিন্তু নেতারা করতেছে না কোনো সমস্যা, নেতারা কোনো কষ্ট করতেছে না। করতেছে বাংলাদেশের সকল দলের সাধারণ মানুষরা কষ্ট করতেছে। গাড়িতে সমস্যা, যাতায়াতের সমস্যা, মালপত্রের সমস্যা, বিভিন্ন জায়গায় যাওয়ার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এগুলো হচ্ছে। এগুলা তড়িৎ গতিতে সমস্যা সমাধান করতে হবে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের গতিবেগ চালু করতে হবে। পুলিশ প্রশাসন আবার ফুরাদমে কাজ করতে হবে। পুলিশ প্রশাসন কারো তাবেদারি করেন না। আপনারা যদি পবিত্র থাকতে চান, সৎ থাকতে চান, আপনারা কেন থানা বাঙ্গালাইব? থানার মধ্যে ফাড়ে আপনারা হাজার হাজার পুলিশ মারতে কেন? পুলিশরা সেই কাজে যাবেন কেন? আপনারা জনগণের বিশ্বস্ত, আপনারা কেন অন্যায় করবেন? আপনারা কেন এই মানুষের নিরাপত্তা দিবেন না? মানুষের সাথে প্রতারণা করবেন? আপনারা যদি ন্যায় নীতিতে চলেন, আদর্শ নিয়ে চলেন, আপনাদের কোনো সমস্যা হবে না। কোনো মন্ত্রণালয়ের মন্ত্রীরা হবে না। অনেক এলজিডি অফিস বলেন, এলজিডি মন্ত্রণালয় বলেন, সড়ক বিভাগ বলেন, ভূমি মন্ত্রণালয় বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় বলেন, রাজুক বলেন, দুর্নীতির আকড়া হয়ে গেছে। দুর্নীতি করতে 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 তারা দেশটারে গার্বেজ বানাই ফেলাইছে। দেশ কোনো সুন্দর পরিবেশ নাই। দেশ প্রত্যেকটা জেলা উপজেলা গার্বেজ হয়ে গেছে। রুট ঘাট, হাল, নদী, নালা সব বয়ে লেতেছে। কোনো নিয়ম নাই, দেখার কেউ নাই। সব বয়ে বয়ে অফিসে বেতন নিতেছে আর কাজ করতেছে, আর চাটুকারিতা করতেছে, টাকা হায়া হায়া, কোটি কোটি টাকা হায়া হায়া দুর্নীতির সাথে এই দেশটারে একদম গার্বেজ বানাইলিছে। হ্যাঁ, ছাত্ররা, কিছু সাধারণ ছাত্ররা আছে যারা সমন্বয়কারী না, সমন্বয়কারী তো লিডারশিপ করে হারা দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে। কিন্তু যারা সাধারণ ছাত্রছাত্রীরা তারা কিন্তু দেশের, এখনো দেখছি বিভিন্ন জায়গায় দেখতেছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, তারা এখনো বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে। তবে আমাদের দেশের 18 কোটি মানুষ সচেতন হইতে হইব। 18 কোটি মানুষ প্রতিবাদী করতে হবে যে আওয়ামী লীগ করছে, আমি আওয়ামী লীগের শেখ হাসিনার কোনো চিন্তাবাদ নেবার। শেখ হাসিনা অন্যায় করছে, শেখ হাসিনার বিচার হোক। আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রী এমপির বিচার হোক আইন অনুযায়ী, কিন্তু অন্যায় পাবে না, কোনো অন্যায় ভাবে করা যাবে না, জেলাসি করে যাবে না, প্রতিহিংসা করা যাবে না। হ্যাঁ, তারা বিচার অন্যায় করলে, দেশের সম্পদ মাইরা থাকলে, জনগণের সম্পদের জনগণের সাথে প্রতারিত করলে জনগণ রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদেরকে বিচার করা হোক। তাদের বাড়িঘর ভাঙা লাগবেন, অর্থ তাদেরকে মাইরা ফেলা দিবেন, এটাতে নাই। আইন দ্বারা, তবে আইনের যারা শাসন এই বার পরিচালনা করবে, যেমন কোর্ট, থানা, এরা নষ্ট হয়ে গেছে। এই জন্য মানুষের ওখানে আর রুচি নাই তাদের প্রতি। এই জন্য কিন্তু এই অবস্থা, এরা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে আপনারা আবার বিশ্বস্ততা চলে আসেন। যেই মন্ত্রী এমপি এত সাংসদ, এত পাওয়ার তো জেলখানা যাইতে চা, এরপরে কি আপনারা, আমরা দেশের মানুষ আর সময় আছে বাকি? এরপরে আর দুর্নীতি করে টাকা পয়সা কামাই লাভটা কি? আজকে আপনারা সবাই জেলখানায়, দেশ থেকে বিতাড়িত। ওই যে আমাদের সেক্রেটারি উবায়দুল কাদের কথায় কথায় বলছে হেলা হবে।
আমাদের শামীম ওসমান সাহেব কথা বলছে হলাম একটা এমপি, একটা বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি এবং একজন সড়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, সে কি কথা বলতে পারে বাচ্চার মতো হেলা হবে? এটা একটা কথা? একজন লিডারশিপের কথা শুনলে মানুষ, লিডারের কথা শুনলে মানুষের অস্ত্র হাত থেকে ফিরে দেবো গা। সে যদি সত্যিকার অর্থে কল্যাণ, মানুষের জন্য কল্যাণের কথা বলে, আর তারা কথা বললে মানুষে যে বেটা ঘুমাইতে হেফালটা দাউলিয়ে বাইরে দেবো গা। এইসব লিডারশিপ, এগুলাকে লিডারশিপ বলে? হোয়াট ইজ দিস দ্য লিডারশিপ? একজন লিডারের 100% গুণ থাকতে হইব, হ্যাঁ 99% গুণ থাকলে কোনো লিডারশিপ নাই। একজন লিডারশিপ এদেরকে বলা হয় গুড ব্যবস্থাপক, যে হ্যাঁ মধ্যে 100 গুণের মধ্যে 100 গুণ থাকলে হ্যাঁ লিডারশিপ পাইব। হ্যাঁ জনগণের কল্যাণ করতে পারবে 100%। হ্যাঁ ধৈর্য, হ্যাঁ মেধা, বুদ্ধি, মানবিক গুণ সবকিছু মিললে হ্যাঁ একজন মানুষ, হ্যাঁ নাম হলো লিডারশিপ। এই যে আমাদের দেশে মন্ত্রী এমপিরা খালি লম্বা লম্বা কথা, আমি বলবো না সব মন্ত্রী, সব এমপির কথা বলবো না, যেহেতু এবার 62 জন 63 জন স্বতন্ত্র থেকে নির্বাচিত করছে এমপিরা, তাদের অবশ্যই জনপ্রিয়তা আছে, তারা সৎ, তারা আদর্শবান ছিল, কিন্তু এই চুট্টির লেগে পারে নাই। কিন্তু শেখ হাসিনা কিন্তু কোন সৎ আদর্শবান নেতারা এমপি নমিনেশন দিতে পারে না এই চুট্টির লেগে। এই আওয়ামী লীগের ভোট কেন্দ্রীয় কমিটি বাইঙ্গা নতুন করে কমিটি করতে হবে, এবং সাবেক যারা 2 বারের এমপি ছিল তারা আর কোনোদিন আওয়ামী লীগের এমপি নমিনেশন পাবে না। আওয়ামী লীগের এমপি নমিনেশন দিলে আমরা এটার পক্ষে না, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা। কোন 2 বারের এমপি সে আর এমপি হইতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিল তারা আর প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে পারবে না। সারা বাংলাদেশে উপজেলা লেভেলে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল আওয়ামী লীগের, তারা আর প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্ব নিতে পারবে না। একদম সৎ, আদর্শবান, নীতিবান, দেশপ্রেমিক মানুষ দিয়া দল গঠন করতে হবে। এটা বিএনপির ক্ষেত্র, আওয়ামী লীগের বেলাও, জাতীয় পার্টির বেলাও, ছাত্র সবার জন্য, এবং ছাত্রলীগকেও সুন্দর করে সাজাতে দিব। ছাত্রলীগ লম্বা কথা কইছে, মন্ত্রী এমপিরা দাবেদারি করছে, আর বদমাইশি করে সারা দেশের আজকে ছাত্রলীগকে কলঙ্কিত করছে। আমি একজন ছাত্রলীগের কর্মী হিসাবে বলতেছি, শিক্ষা, শান্তি, প্রগতির পতাকার তলে আবদ্ধ হয়ে কোনো বদমাইশি করা যাবে না। ছাত্রলীগ যদি এটা না করে, আজকে ছাত্রলীগের প্রতি এত বড় অপপ্রচার কেন আসবে? যেটা জাতির জন্য বঙ্গবন্ধুর হাতে করা সংগঠন, এবং অনেক বঙ্গবন্ধুর আগেও যারা আওয়ামী লীগ করছে তারা অনেক দেশপ্রেমিক ছিল। এই দেশ এটা বঙ্গবন্ধু, আওয়ামী লীগ কিন্তু নৌকার প্রতীকটা কিন্তু বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার না। আওয়ামী লীগ কোন মালিক শেখ হাসিনার পরিবার না। আমি স্পষ্টভাবে বলতেছি, বাংলাদেশের 64 জেলার যারা মনে প্রাণে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে যারা এই বঙ্গবন্ধু আওয়ামী লীগ করছে, এরা ওই আওয়ামী লীগের মালিক, নৌকার মালিক। শেখ হাসিনার পরিবার আওয়ামী লীগের মালিক না, আমি স্পষ্টভাবে বলতেছি। বিএনপির মালিকও খালেদা জিয়া, তারেক জিয়া না। এই বিএনপির মালিকও এই বাংলাদেশের 64 জেলা যারা মনে প্রাণে বিএনপিকে লালন করছে, আদর্শ নীতিতে দল করছে, দল অনেকে মানুষের নীতি আদর্শ নিয়ে আসছিল, কিন্তু কতলা নষ্টটি। এই শেখ হাসিনার পরিবার যদি মনে করে আমি বঙ্গবন্ধুর পরিবার, আমি যা খুশি তা করুম, তা করতে দেওয়া হবে না। বিএনপিরও যারা আছেন আপনারা সচেতন, খালেদা জিয়া, তারেক জিয়া ভুল সিদ্ধান্ত দিলে আপনারা বয়কট করেন। আমি কিন্তু কোনো জেলাসি করে বলছি না, দেশ ও জাতির স্বার্থে বলছি। এই সব দলের মধ্যে জামাত ইসলাম, ছাত্র শিবির এবং আরো গণ অধিকার পরিষদ সবাই সৎ হইতে হবে, আদর্শবান হইতে হবে, দেশপ্রেমিক হইতে হবে। ওই জায়গায় আমরা চলে আসতে হবে। আমি লাইভে লাইভে হয়তো কোন কথা বলার দরকার নেই, কিন্তু সব কথা না বললে আমার মনের যে অভিমত, আমার যে ইচ্ছা, আমি যে কি বলতে চাই, আমার আবেগটা কি, এটা আমি প্রকাশ করতে পারবো না। দেখে আমি লং টাইম আমি লাইভে কথা বলছি। বিশ্ব শান্তির লক্ষ্যে পৃথিবীর সকল রাষ্ট্রের সৎ, আদর্শবান, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাষ্ট্র যদি সঠিক কাজ করে তাহলে বিশ্ব শান্তি হবে, এটাও বলে বিশ্ব শান্তি। আর রাষ্ট্রের শান্তি চাইতে গেলে রাষ্ট্রের সকল দল, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা 100% করতে হবে, তাহলে ওই রাষ্ট্রের কল্যাণ সাধিত হবে। এছাড়া আর কোনোভাবেই রাষ্ট্রের কল্যাণ সাধিত হবে না। এবং প্রশাসন এখন এমন হয়েছে অবস্থা যে আমরা বলি 64টা জেলা প্রশাসকের কার্যালয়ের নাম দিছি কি, জেলা প্রশাসনের কার্যালয়, আর পুলিশ সুপারের কার্যালয়ের নাম দিছি কি, পুলিশ সুপারের কার্যালয়। তো পুলিশ সুপারের নামটা যে আমরা লিখতে পারতাম যে ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার কার্যালয়, কিন্তু পুলিশ সুপার নামটা আগে হাইলাইট করা হয়েছে, জেলা প্রশাসকের নামটা হাইলাইট করেছে। তারা যেন এই জেলার প্রতি দায়িত্ব, কর্তব্য, তারা নিজের ছেলের মতো, মায়ের মতো এই জেলাটাকে ভালোবাসে।
এই জেলার নাগরিকরা যেন তারা মনে করে যে এই জেলার নাগরিক সব আমার মা বাপ, আমার ভাই বোন, আমার ছেলে সন্তান। এই জেলার কোনো আমার ছেলে যেমন কথা একটা ব্যথা পাইলে আমার গায়ে লাগে ডিসি সাহেবের ছেলে, ঠিক এই জেলার নাগরিকের যদি কোনো ক্ষতি হয় ওই ডিসি এসপির গায়ে লাগতে হবে, বুকে রাখতে হবে। তাহলে হইলো সে জেলা প্রশাসক, তাহলে হইলো সে টিউনুর ক্ষেত্রে ওইটা টিউনুরও ওই উপজেলার একটা লোক যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় অন্যায় ভাবে। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামা শিবির হোক, এটা কোনো ম্যাটার না। সে ওই উপজেলার নাগরিক হিসাবে তার উপজেলার ওসি সাহেবেরও বুঝতে হবে যে আমার ওসি থাকাকালীন সময়ে কোনো দলের মানুষের উপর কোনো অন্যায় অবিচার না হয়। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ওসি সাহেব, টিউনো সাহেব করতে হবে। এইভাবে ইউনিয়নের ক্ষেত্রে ইউনিয়নের যে চেয়ারম্যান আছে, ইউনিয়নের যারা দায়িত্ব আছে, এরাও ইউনিয়নের ক্ষেত্রে এইভাবে ভূমিকা রাখতে হবে যে আমার ইউনিয়নের সকল মানুষ আমার চেয়ারম্যানের কাছে আমি দায়বদ্ধ, আমি সকল জনগণের কাছে দায়বদ্ধ। আমার জনগণের যেমন ইউনিয়নের পরিষদের কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হিন্দু, মুসলিম, বুদ্ধ আমি বুঝি না, আমি সকল মানুষের নিরাপত্তা দেবো। ঠিক একজন মেম্বার, কমিশনারের দায়িত্ব ওই ওয়ার্ডের সকল মানুষের নিরাপত্তা তার দেওয়া, সকলের যানবাহনের নিরাপত্তা দেওয়া, রাস্তাঘাট পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা, এটা হলো ওইভাবে কাজ। ওয়ার্ড কমিশনার, মহিলা কমিশনার দায়িত্ব এটা, কিন্তু এই দায়িত্বই কেউ পালন করে না। হেরা জনপ্রতিনিধিত্ব করে, হেরার দায়িত্ব কর্তব্য কি জানে না। একটা এমপির দায়িত্ব কর্তব্য কি সে জানে না, মন্ত্রীর দায়িত্ব কর্তব্য কি জানে। হেরা জানে চেয়ার বড় বড় চেয়ার বানাও, গাড়ি চালাও, পুলিশ ডিসি এসপি সব আমার সামনে পিছিয়ে থাকবো, আমার বাড়িতে গিয়ে বিস্তার করে দিব, ডিসি সাহেব গিয়ে সকালে গিয়ে আমার এমপি মন্ত্রী বাড়ি গিয়ে করবো স্যার জিন্দাবাদ, আপনার কি লাগবো, কি বাজার লাগবো, আপনার কি 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 হাবার লাগবো, আপনার বউর কি লাগবো, আপনার ছেলের কি লাগবো। এটার নাম এসপি ডিসির প্রশাসনের কাজ না। ডিসি এসপি এমপি মন্ত্রী নিরাপত্তা দেওয়ার জন্য এই প্রশাসনের জনগণের ট্যাক্সের পয়সায় অফিস আদালত করে দিচ্ছে না, বেতন দিচ্ছে না। এসপি ডিসপি মন্ত্রী এমপিরা জনপ্রতিনিধিরা তারা নিরাপত্তা তারা দিবে, তাদের পিছিয়ে পুলিশ ঘুরবে কেন, তাদের পিছিয়ে প্রশাসন ঘুরবে কেন? প্রশাসন ঘুরবে তার এলাকার জনগণের নিরাপত্তা দিবার লিগা। এই বাংলাদেশে একটা রেওয়াজ হয়েছে, এমপি সাহেব গেলে এমপি সাহেবের বাড়িতে এসপি ডিসি ওসি টুসি যা আছে বাংলাদেশে 52 জেলা সব গিয়েছে মন্ত্রী এমপির বাড়িতে গিয়া তুষামুদি করে, ওই প্রমোশন দিবার লাগা, লুটটা ফাইটটা হাইবার লাগা, চাকরির প্রমোশন দিবার লাগা, ওই কারে নিয়োগ দিব হাই আসে, এইগুলা করছে। এটা বলার অপেক্ষা রাখে না। এতে আমার বিরুদ্ধে কথা বলুক, আমার বিরুদ্ধে অভিযোগ করুক, আমার বিরুদ্ধে সবাই বলুক, এতে আমার কোনো আসে যায় না। আমি যেটা বাস্তব সত্য, আমি যেটা মনে করতেছি আমার কাছে এটা রাইট, আমি এটা বলতেছি। বলতে গিয়ে আমি ভুল করতে পারি, আমিও মানুষ, আমার বলাটা ভুল হইতে পারে। ভুল হইলে আমি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি দিতে দেখতেছি। আমি ভুল হইলে আমার কথা বাস্তবায়ন করেন না, আমার কথা কেউ শুনবেন না। আর আমি যদি সঠিক বলে থাকি তাহলে আমার কথাটা আপনারা একটু ফ্লো করবেন। আমি ছোট্ট মানুষ, আমি দেশের নাগরিক হিসেবে বলছি, আমি তো কোনো মন্ত্রী এমপি না। মন্ত্রী এমপিরা তো সারা বছর দেশ চালাইছে 1971 থেকে এই পর্যন্ত, কোনো কিছু করতে পারে নাই। দেশ আজকে গার্বেজে পরিণত করছে। দেশের কোনো মন্ত্রণালয়, কোনো ইউনিয়ন, জেলা পর্যায়ে রাস্তাঘাট থেকে ধৈর্য সবকিছু গার্বেজ হয়ে গেছে। আমি মনে করব যে দেশের 100 থেকে 150 থানা ফিরালা মানুষ, জেলখানা বাঙ্গালা, যে পুলিশের নিরাপত্তা নাই, সেনাবাহিনীর প্রধান সাহস করে কথা বলতে পারে না, বিমান বাহিনীর প্রধান সাহস করে কথা বলতে পারে না, আইজিপি কথা বলতে পারে না, র্যাবের প্রধান কথা বলতে পারে না, তাদের নিরাপত্তা নাই জনগণের কাছে। তাহলে তারা দুর্নীতি অবশ্যই করছে, তারা জনগণের অধিকারের সাথে প্রতারিত করছে, জনগণের ট্যাক্সের পয়সা জনগণের চাকর হইয়া জনগণের মুনিব হয়ে গেছে, তারা জনগণের উপরে বল প্রয়োগ করছে। তারা এগুলার থেকে আমরা বাইরে আসতে হবে। আমি সর্বশেষ একটা কথাই বলছি, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামা শিবির বুঝি না। আমরা সবাই মানুষ। আগে আমরা সবাই পবিত্র মন নিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রত্যেক নেতার নেতৃত্বটা দিছে, তুমি সঠিকভাবে পালন করো। আমি যদি ইসলামিক কথা কই তাহলে তো আরো কঠিন কঠিন অবস্থা যাইতে হবে। আজকে ইসলামিক নেতারা বন্ধ হয়ে গেছে, ইসলামিক নেতারা এই ইসলামকে ধ্বংস করতেছে। সারা বাংলাদেশের যারা ইসলামিক, আমরা ইসলামকে পছন্দ করি, আমি একজন মুসলিম হিসাবে আমরা যে প্রতিনিধিত্ব হুজুর আরফে দিছি, যা ইসলামিক লিডারশিপরা তাদের কাছে, তারাও বেশিরভাগই, সবার কথা বলবো না, বেশিরভাগই তারা লাইনচ্যুত হয়ে গেছে। তারা ব্যক্তির স্বার্থে আল্লাহ এবং আল্লাহর কোরআন যা বলছে, নবী রাসূলরা যেভাবে রাষ্ট্র চালাইছে, তারা এর কাছে দ্বারে কাছে নাই। তারা মুখে বলে একটা, অন্তর একটা। তারা যদি দ্বারে কাছে থাকতো এই দেশে অন্যায় কোনোদিন হইতে পারতো না। ইসলামিক যদি নিয়ম অনুযায়ী আপনি রাষ্ট্র চালান, এই দেশের একটা কুকুর না হাইয়া মরতে পারতো না। মানুষ তো দূরের কথা, একটা কুকুর না হাইয়া মরতে পারবে না, একটা বিড়াল না খাইয়া মরতে পারবে না,
এবং এই দেশের হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি সকল মানুষের নিরাপত্তা দিতে হবে 100%। আর আওয়ামী লীগ বিএনপি তো পরের কথা। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামা শিবির তো সবাই আমরা এক ফ্যামিলির লোক। আমি আওয়ামী লীগ করে, আমার ভাই বিএনপি করে, আরেক স্বাস্থ্য ভাই জাতীয় পার্টি করে, আরেকজন জামা শিবির করে, এরা তো একটা পরিবারের লোক। এরার বাইরে গিয়ে আমি বললাম যে ইসলামিক রাষ্ট্র শাসন যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন আমরা করতে চাই, আর আমরা মনে প্রাণে আল্লাহর কোরআন হাদিসকে বিশ্বাস করি, নবী রাসূলের রাষ্ট্র পরিচালনার গঠনতন্ত্র আমরা পড়ি, তাহলে আমরা কোনো মানুষের অন্যায়ভাবে অবিচার করার কোনো শক্তি আমাদের নেই। এবং মানুষের সে যে ধর্মেরই হোক না কেন, সকল ধর্মের নিরাপত্তা সঠিকভাবে দিতে পারলেই যদি তারা আমার দলের আদর্শ হয়ে আমার ইসলামিক রাষ্ট্রের শাসন দেখা সে ইসলাম গ্রহণ করে, এরা ওয়েলকাম। জোর করিয়া কারোর উপরে প্রভাব হারাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করা, ইসলামের প্রচার করা যাবে না। এইভাবে ইসলামের প্রচার করতে হইব। তোমার আদর্শ নীতি, তোমার যে ইসলামিক শাসন দেখবো, তোমার নীতি আদর্শ দিক, কিন্তু তোমার প্রতি আদর্শ হয়ে মানুষ ইসলাম গ্রহণ করবে। তুমি যদি সত্যিকার অর্থে ইসলামিক নায়ক হও, তাইলে আমরা ওই জায়গাতে আসতে হবে। আমি অনেক ভুল করতে পারি, আমি ইসলামিক কোনো লোক না, আমি একজন মুসলিম, আমি মুসলমান হিসাবে আমি বলবো আমরা নবী রাসূল এবং আল্লাহর কোরআন, আমরা বিভিন্ন বড় বড় হুজুরের কাছ থেকে বক্তৃতা শুনছি। আপনারা আদর্শবান হন, নীতিবান হন, নবীদের আল্লাহর কোরআন এবং নবীদের হাদিস যে সঠিকভাবে আছে এটা আপনারা প্রচার করেন, তাহলে দেশের মধ্যে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবো। প্রতিহিংসা থাকবে না, প্রতিহিংসা ছাড়েন। সবাই আমরা মানুষ হই আগে। শিবির, জামাত ইসলাম, ছাত্র শিবির, ছাত্রলীগ, ছাত্রদল, সবাই আমরা একটা পরিবারের, একটা সমাজের মানুষ। যে আমার ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগরের মানুষের বাইরে তো কেউ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামা শিবির করে না, তাহলে এরা তো আমার এই নির্বাচনী এলাকার মানুষ, আমরা ভাই, আমার রক্তের মানুষ তারা। নবী যেমন কইছে যে আমি ইহুদি নাসারা যদি ধ্বংস করে ফেলাই, আল্লাহ যদি ধ্বংস করে ফেলাই, আমি বুদ্ধুয়া দিয়ে, তাহলে আমি কার কাছে ইসলাম প্রচার করুম? আমি রাজনীতি করুম যে আমি যদি আমার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির বাইরে মাইরা লাই, বিএনপির বাইরে মাইরে আমি এমপি হইলে আমার লাভটা হইল কি? আমি এমপি হুম এমন এমপি যে আমার এলাকার সকল ভাইদের নিরাপত্তা আমি দিতে হবে 100%। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকলের 100% নিরাপত্তা দিতে পারলে আমি এই এলাকার এমপি হতে পারবো, সঠিক এমপি। আমি যদি মনে করি বিএনপির হারারে জেল দিয়া মাইরা ফিরতে আমি এমপি হতাম গা, হেরা যেমন বুট না দিতে পারে, হেরা যেমন করতে না পারে, তো এমপি দরকার কি আমার? এমপি হতে না হতে ভালো আমার। আবার বিএনপি যদি মনে করে আওয়ামী লীগের সবাই জেল দিয়ে বান্ধ করে হেরার দল নিষিদ্ধ ঘোষণা করে আমি ক্ষমতা দামগা, এটা তো সঠিক হইল না। জামা শিবির করলো, এটা সমস্যা। তাইলে সর্বশেষ এই বাণী আমার উদাত্ত আহ্বান। দীর্ঘক্ষণ লাইভে কথা বলছি, এই লাইভে দীর্ঘক্ষণ কথা বলা যারা দেখতেছেন এদের কাছে এরাও বিরক্ত বোধ হবেন, কিন্তু আমি আমার আবেগের কথা বলছি, আমি সকল মানুষের কল্যাণে কথা বলছি। সকলে হিংসা আগে ত্যাগ করেন, আগে আমরা মানুষ হই। মানুষ হয়ে আমাদের কাজ হইল দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে আমরা 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 আগায়া যাই এবং মানব কল্যাণ করি। মানব কল্যাণ দেওয়াই, মানব কল্যাণই একমাত্র বড় কল্যাণ। আল্লাহর সৃষ্টির যারা সেবিতে পারে সেই প্রকৃত সেবক। আল্লাহর সৃষ্টি, স্রষ্টার সৃষ্টির সেবা করতে পারলে আমি স্রষ্টার সেবা করব বা আমি হব ধন্য। আমি যদি আল্লাহর সৃষ্টির সেবা করতে পারি, আল্লাহ পৃথিবীতে যতলা সৃষ্টি করে দিয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। আমরা মানুষের ধ্বংস করে লাই, মানুষের জব করে লাই স্বার্থের জন্য, মানুষের প্রতিহিংসা করি। এগুলা থেকে আমরা বাইরে আসি। যার যার যোগ্যতা অনুযায়ী ভালোকে ভালো বলেন, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন, ন্যায় প্রতিষ্ঠা করেন এবং সহানুভূতি হন, মানবিক হন, কল্যাণমূলক হন এবং উদার হয়ে মানুষকে ক্ষমা করতে শিখেন। এবং যারা অন্যায়কারী তাদেরকে মোটিভেশন দিয়া তাদেরকে ভালো পথে সবাই আনুন। সমাজের সকল মানুষ যারা ধনী আছেন গরিবদেরকে সহযোগিতা করেন, যারা বিত্তবান আছেন সমাজের তারা খালি বিত্তশীল হইয়েন না, আর গরিবরা শুধু গরিব বানায়েন না, তাহলে প্রতিহিংসার সৃষ্টি হবে। গরিবদেরকে আপনার অর্থ বিলাইয়া দেন, গরিবদেরকে সহযোগিতা করেন, তাদেরকে প্রত্যেকের পাড়া মহল্লা জেলা উপজেলায় বিভাগ পর্যায়ে যারা কোটি কোটি টাকার মালিক আছেন তারা কিছু দয়া করে আল্লাহর হস্তে মানুষকে, যারা গরিব অসহায় আছে তাদেরকে দান দক্ষিণা করেন, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। তাই আপনি প্রকৃত সেবক হইতে পারবেন। আল্লাহর সৃষ্টিরে সেবা করেন, স্রষ্টার সৃষ্টিকে সেবা করেন। আল্লাহ প্রত্যেকটা মানুষের প্রতি খুশি হয় যখন মানুষ মানবিক হোক, কল্যাণ হয়, মানুষের সেবা করে। আমার আল্লাহকে খুশি রাখতে পারলেই আমার জীবনেই ধন্য। আমি আল্লাহ আমাকে পৃথিবীতে সৃষ্টি করছে, আমি সৃষ্টির মানুষ হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমি মানুষের কল্যাণ করাই আমার কাজ। আমার আল্লাহর সৃষ্টির
সেবা করতে পারলে আমার আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। সকলকে ধন্যবাদ। এই পবিত্র এই জুম্মার দিনে এখনই জুম্মার নামাজে চলে যাব, মসজিদে চলে যাব, গিয়ে নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করব সারা বিশ্বের শান্তির লক্ষ্যে। আর আমার ভুল ত্রুটি হইলে আমি কাউকে কোনো উদ্দেশ্য করে বলছি না, আমি কাউকে প্রতিহিংসা করে বলছি না, কারোর প্রতি কোনো জালাসি নাই আমার। আমার দেশের প্রত্যেকটা মানুষ আমার ভাই, চাকরিজীবী বলেন, মন্ত্রী, এমপি, দল বল, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমাদের জেলার মানুষ, দেশের মানুষ, উপজেলার মানুষ, আমার রাষ্ট্রের জনগণ, আমরা বাঙালি। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারো মনে আমার কথা দ্বারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সকলকে মানবিক হওয়ার জন্য, প্রতিহিংসা ছাইরা আমাদের সোনার বাংলা, এই 30 কোটি মানুষ, 3 লক্ষ মানুষ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, বঙ্গবন্ধু না শুধু, বঙ্গবন্ধু সহ যত রাষ্ট্রনায়ক বাংলাদেশে ছিল প্রত্যেকে কিন্তু আসলে মনে প্রাণে চাইছে বাংলাদেশটা সুখী, স্বাচ্ছন্দ্য এবং একটা সুন্দর শান্তিপূর্ণ একটা দেশ হোক। তাদের সেই আশা যেন সকল দলের মানুষরা বাস্তবায়ন করেন। সকল দলের প্রতি আমি, ইসলামিক বলেন, দল বলেন, রাজনৈতিক দল বলেন, সকল দলের প্রতি আমার আহ্বান যে আপনারা সবাই চান শান্তি ও কল্যাণ। সেই কল্যাণ এবং শান্তি যেন মানুষের মাঝে ফিরে আসে। বাংলাদেশে এখন কঠিন দিন কাল অতিবাহিত করছে। সকলে সহানুভূতি হন, সকলে ক্ষমার দৃষ্টিতে দেখেন, সকলে প্রতিহিংসা ছাড়েন, তাহলে দেশটা সুন্দর হয়ে যাবে। সেই দেশের কল্যাণে আমরা সকলে কাজ করি, আমরা প্রতিহিংসা ছাড়া দিই, একজন আরেকজনের প্রতি সহানুভূতি হই, তাহলে দেশটা সুন্দর হবে। আগামীর ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ আগামী সুন্দর বাংলাদেশের কামনা করি আমি আমার লাইভে বিদায় নিচ্ছি। আর আমার ভুল ত্রুটির জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার দেশবাসী যারা আমার এটা দেখছেন, আমার জেলাবাসী, আমার ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগরবাসী সকলের কাছে। কারণ এখন দেশে যে প্রতিহিংসা চলছে, মারামারি, হত্যা, রাহাজানি, এগুলো আপনারা দয়া করে বন্ধ করুন। আমরা সকলেই মানুষ, আমরা সকলে ভাই ভাই, আমরা একে অপরের প্রতিবেশী, আমরা একে অপরের ইউনিয়নের, একে অপরের উপজেলার, একে অপরের জেলার এবং বিভাগ এবং রাষ্ট্রের মানুষ হিসেবে একজন আরেকজনকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি এবং যারা অন্যায় করে অন্যায়কারীদেরকে আমরা বুঝাই এবং তাদেরকে ভালো পথে আসার অনুরোধ রেখেই আমরা দেশের সকল মানুষ সৎ, আদর্শবান, নীতিবান এবং দেশপ্রেমিক হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান রেখে আমি আমার লাইভে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশের মেহনতি মানুষের কল্যাণ বয়ে আনুক। আল্লাহ হাফেজ।